স্বাগত জানাচ্ছি ওয়ান শট বায়োলজি ক্লাস। আজকে হলো প্রাণীবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়। এখানে তিনটা পরিচ্ছেদ আছে, হাইড্রা, ঘাসফড়িং, রুই মাছ। তিনটা পরিচ্ছেদ নিয়ে তোমার এই অধ্যায়টা সাজানো। এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায় থেকে প্রত্যেকটা বারই প্রশ্ন আসে। আর তো শুরু করি আমরা এই অধ্যায়টা নিয়ে। দেখো, প্রথমে সিকিউ হাইড্রা থেকে সিকিউটা আমরা নিই। তাহলে প্রথম হইল হাইড্রা থেকে খুব অল্প প্রশ্ন। এক, হাইড্রা এর বাহ্যিক গঠন। হাইড্রার বাহ্যিক গঠন। 2 নম্বর কোশ্চেন হলো এখান থেকে হাইড্রার বহিতকীয় কোষের বর্ণনা। হাইড্রার বহিতকীয় কোষের বর্ণনা। 3 নাম্বার নিউরোসাইট কোষের গঠন। নিউরোসাইট কোষের গঠন ও প্রকারভেদ। 4 নাম্বার হাইড্রার চলন। 5 নাম্বার হাইড্রার মিথজীবিতা। 5টা কোশ্চেন হাইড্রা থেকে। হাইড্রার বাহ্যিক গঠন, বহিতকীয় কোষের বর্ণনা, হাইড্রার নিউরোসাইট কোষের গঠন ও নেমাটোসিস্টের প্রকারভেদ, হাইড্রার চলন, হাইড্রার মিথজীবিতা। এই কয়েকটা টপিকস তুমি যদি হাইড্রা থেকে পড়ো তাহলে তোমার হাইড্রা অংশের যে সৃজনশীল, সেই সৃজনশীল তোমার 100% কমন পড়বে। তুমি টেস্ট পেপার থেকে দেখবে যত বোর্ডে সৃজনশীল আসছে, যত স্কুলে বা কলেজে সৃজনশীল আসছে, প্রত্যেকটা জায়গায় দেখবে শুধু এই 5টা কোশ্চেন বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরায় ফিরে আসছে। তাইলে এই 5টা কোশ্চেন তুমি পড়বা, তাহলে হাইড্রা থেকে তোমার 100% কমন আসতেছে। তো আমরা এই 5টা কোশ্চেন প্রথমে হাইড্রা থেকে আলোচনা করি। পরবর্তীতে যখন আমরা ঘাসফড়িংয়ে যাব, সেখানে ঘাসফড়িংয়ের কোশ্চেনগুলো এরকম লিখবো, তারপর সেখান থেকে আবার ঘাসফড়িং আমরা আলোচনা করব। তারপর আমরা রুই মাছে যাব, সেই ক্ষেত্রে রুই মাছের কয়েকটা প্রশ্ন আমরা লিখবো, তারপর সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করব। এইভাবে দেখবো যে আমাদের অধ্যায়টা শেষ হয়ে গেছে। যদিও এটা বইয়ে অনেক বড় একটা অধ্যায়, তবে আমরা অনেক ছোটো করে অধ্যায়টাকে সুন্দর করে গুছাই দিব, যে অংশটুকু পড়লে তোমার বোর্ডের যে কোশ্চেন, সেই কোশ্চেনগুলো তুমি অ্যান্সার করতে পারবে, সৃজনশীলগুলা। তো দেখো, আমরা শুরু করব হাইড্রা। প্রথমেই এর নামকরণ নিয়ে কথা বলে নেই। 2 নাম্বার নিয়ে আসে প্রশ্ন যে হাইড্রার এরকম নামকরণের কারণ কি। গ্রিক একটা দৈত্য ছিল, যে দৈত্য ছিল তোমার নাম ছিল হাইড্রা। তখন একজন বীর ছিল যার নাম ছিল হারকিউলিস। সেই হারকিউলিস যদি ওই দৈত্যের মাথা কেটে দিত, তাহলে সেখান থেকে আবার ডাবল 2টা মাথা গজা যেত। এরকম 9 মাথাওয়ালা একটা ড্রাগন ছিল যার নাম ছিল কি হাইড্রা। তো এই হাইড্রা যখন তোমার আবিষ্কার করে তোমার লিনিয়াস, পরবর্তীতে ট্র্যাম্বেলে দেখেন যে এই হাইড্রার দেহ যেভাবে কাটা হয় সেইভাবেই তোমার হলো যে এই প্রত্যেকটা অংশ থেকে আবার নতুন নতুন হাইড্রা হয়, ওই দৈত্যের মতো, যে তার মাথা কাটা হলে সেখান থেকে 2টা মাথা গজাইতো। এখানে দেখা যায় হাইড্রার দেহকে 2 খণ্ড করলে 2টা খণ্ড থেকে 2টা হাইড্রা হয়। যেহেতু ওই দৈত্যের সাথে এই স্বভাবটার মিল আছে, এই জন্য হাইড্রা নামকরণটা, মানে এই প্রাণীটার নামকরণ ওই দৈত্যের নামে হাইড্রা নামকরণ করাটা হয়েছে। এটা হলো হাইড্রার নামকরণের তোমার এই যুক্তি। আর দ্বিতীয় বিষয়টা আমরা এখান থেকে পড়বো যে হাইড্রার পর্বের নাম। তো হাইড্রার পর্ব হলো যে তোমার নিডারিয়া, এটা আমরা সবাই জানি। নিডারিয়া পর্বের প্রাণী হলো এই হাইড্রা।
তো একটা 2 নম্বরের কোশ্চেন আসে যে হাইড্রাকে নিডারিয়া পর্বের অন্তর্গত করা হয় কেন। তো সেই ক্ষেত্রে লিখবা নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য হলো এখানে নিউরোসাইট কোষ থাকে, এরা দ্বিস্তরী প্রাণী, এরা এরা অরীয় প্রতিসম। তো হাইড্রার দেহেও নিউরোসাইট কোষ থাকে, তারপর এরা দ্বিস্তরী প্রাণী এবং এরা অরীয় প্রতিসম। যেহেতু হাইড্রার বৈশিষ্ট্যগুলো নিডারিয়া পর্বের প্রাণীদের সাথে মিল সম্পন্ন, তাই হাইড্রাকে নিডারিয়া পর্বের প্রাণী বলা হয়ে থাকে। তারপর হাইড্রার আর একটা প্রশ্ন আসবে, সেটা হলো যে তোমার ভ্রূণস্তর নিয়ে। ভ্রূণস্তরের ক্ষেত্রে হাইড্রা হলো যে দ্বিস্তরী প্রাণী, হাইড্রা হলো দ্বিস্তরী প্রাণী বা ডিপ্লোব্লাস্টিক। ডিপ্লোব্লাস্টিক প্রাণী। তো হাইড্রাকে ডিপ্লোব্লাস্টিক প্রাণী বলা হয় কেন বা দ্বিস্তরী প্রাণী বলা হয় কেন? যে সকল প্রাণীর ভ্রূণ অবস্থায় 2টা স্তর থাকে, একটোডার্ম এবং এন্ডোডার্ম, মেসোডার্ম স্তরটা থাকে না, তাদেরকে দ্বিস্তরী প্রাণী বলে। এই হাইড্রার দেহেও একটোডার্ম এবং এন্ডোডার্ম নামক 2টা স্তর থাকে, মেসোডার্ম থাকে না। মেসোডার্মের পরিবর্তে একটা অকোষীয় জিলের মতো থকথকে একটা স্তর থাকে, যার নাম মেসোগ্লিয়া। এই জন্য হাইড্রাকে তোমার দ্বিস্তরী প্রাণী বলা হয়ে থাকে। এখন আমরা চলে যাই যে হাইড্রার বাহ্যিক গঠনে। বাহ্যিক গঠন। তো বাহ্যিক গঠনের মধ্যে হাইড্রার দেহকে 3টা অংশে ভাগ করা যায়। একটা হলো হাইপোস্টোম, হাইপোস্টোম। 2 নাম্বার হইল যে দেহকাণ্ড। দেহকাণ্ডের মধ্যে আবার 3টা অংশ থাকবে, কোষিকা, কোষিকা থাকবে, তারপর থাকবে মুকুল, তারপরে থাকবে জননাঙ্গ, আর 3 নম্বর অংশের নাম হলো পাদচাকতি। দেখো, এই একটা ছবি আঁকাইবা, আর এইখানে যে কয়টা নাম লিখছি এই কয়টা নামের বিপরীতে একটা লাইনের করে বর্ণনা দিবা, তাহলে হাইড্রার বাহ্যিক গঠন হয়ে যাবে। হাইড্রার বাহ্যিক গঠন কিন্তু খুবই সহজ। তাহলে প্রথমে হলো হাইপোস্টোম। এই যে এটা হাইপোস্টোম, তাহলে এটা কোথায় থাকে? মৌখিক প্রান্ত। দেখো এই যেখানে মুখ আছে, অর্থাৎ হাইড্রার মৌখিক প্রান্তে ছোট সংকোচন প্রসারণশীল যে অংশটা থাকে তার নাম হাইপোস্টোম। তাহলে হাইপোস্টোমের সংজ্ঞা কি? এটা অবস্থিত কোথায়? হাইড্রার মৌখিক প্রান্তে অবস্থিত, এবং এটা কি? ছোট মুসা আকৃতি, ছোট মুসা আকৃতি এবং সংকোচন প্রসারণশীল। তাহলে এটার বৈশিষ্ট্য হলো ছোট মুসা আকৃতি, সংকোচন প্রসারণশীল, সংকোচন প্রসারণশীল। তাহলে এই কয়েকটা তথ্য দিয়েই তোমার হাইপোস্টোমের বর্ণনা শেষ। ছোট মুসা আকৃতির, সংকোচন প্রসারণশীল, কোথায় অবস্থিত? হাইড্রার মৌখিক প্রান্তে, তার নাম কি? হাইপোস্টোম। হাইপোস্টোম কি? ক নম্বরের প্রশ্ন। তারপর হাইপোস্টোমের শীর্ষে বৃত্তাকার মুখ ছিদ্র থাকে, এই যে বৃত্তাকার মুখ ছিদ্র। এরপর আসো দেহকাণ্ড। হাইপোস্টোমের নিচ থেকে পাদচাকতির উপর পর্যন্ত এই অংশটার নাম হলো দেহকাণ্ড। তাহলে হাইপোস্টোমের নিচ থেকে পাদচাকতির উপর পর্যন্ত, হাইপোস্টোমের নিচ থেকে পাদচাকতির উপর পর্যন্ত এই অংশটা হলো দেহকাণ্ড। এর মধ্যে পাবে তুমি কি? কোষিকা। এই যে এগুলো হলো কোষিকা। দেখো এই কোষিকাগুলো কোথায় আছে? হাইপোস্টোমের গোড়া থেকে মোটামুটি 6 থেকে 10টা। হাইপোস্টোমের গোড়া থেকে 6 থেকে 10টি তোমার লম্বা সুতার মতো অঙ্গ দেখা যায়, যে লম্বা সুতার মতো অঙ্গ, এদের নাম হলো কি? কোষিকা। কোষিকার মধ্যে টিউমারের মতো কিছু গুটি দেখা যায়, যে গুটি, এগুলারে বলা হয় নেমাটোসিস্ট ব্যাটারি। তাহলে তোমার কোষিকার বর্ণনা শেষ। মুকুল, এটা হাইড্রার দেহে সবসময় থাকে না, শুধুমাত্র গ্রীষ্মকালে যখন অযৌন জনন হয় তখন হাইড্রার দেহে ছোট ছোট মুকুল গজায়, যে মুকুল থেকে নতুন হাইড্রার উৎপত্তি হয়। জননাঙ্গ, এটাও হাইড্রার দেহে সবসময় থাকে না। হেমন্ত এবং শীতকালে দেহের উপরের অংশে এই যে শুক্রাশয় এবং নিম্নের অংশে এরকম ডিম্বাশয় তৈরি হয়।
হেমন্ত এবং শীতকালে, সবসময় এটা থাকে না, এটা হলো জননাঙ্গ। আর এগুলা কি, এই তিনটা অংশে কোথায় থাকে? দেহকাণ্ডের মধ্যে থাকে। সর্বশেষ হলো পাদচাকতি, হাইডার দেহের নিম্নাংশ, যেখানে অনেক গ্রন্থিকোষ থাকে এবং সেখান থেকে আঠালো পদার্থ নিঃসৃত হয় এবং এই পাদচাকতির উপর ভর করেই হাইডা দাঁড়িয়ে থাকে বা কোনো বস্তুর সাথে ঝুলে থাকে। তাহলে এটা হলো যে তোমার হাইডার বাহ্যিক গঠন। আশা রাখি যে হাইডার বাহ্যিক গঠনটা তোমরা বুঝতে পারছো। এখন হাইডার বহিতকীয় কোষসমূহের বর্ণনা। বহিতকীয় কোষের বর্ণনা। হাইডার দেহে 7 প্রকারের বহিতকীয় কোষ থাকে। কয় প্রকারের কোষ? 7 প্রকারের কোষ। 1 নম্বর পেশি আবরণী কোষ। পেশি আবরণী কোষ। 2 নম্বর, এখানে কি আচ্ছা, পেশি আবরণী কোষের একটা বর্ণনা দেই। এই যে দেখো পেশি আবরণী কোষ, এর নিম্ন অংশটা সরু, উপরের দিকে প্রশস্ত, এবং একটা পেশি আবরণী কোষ আর একটা পেশি আবরণী কোষের সাথে আঁটসাঁটভাবে অবস্থান করে, কারণ তারা দেহের বাইরের আবরণ তৈরি করে। আবার এই পেশি আবরণী কোষের ভিতরে অ্যাক্টিন ও মায়োসিন নামক কিছু সংকোচী প্রোটিন থাকে, যাদের কারণে এই পেশি আবরণী কোষগুলো সংকুচিত প্রসারিত হতে পারে, যা পেশির বৈশিষ্ট্যের অনুরূপ। এই জন্য এই আবরণী কোষগুলোরে কি বলা হয়? পেশি আবরণী কোষ বলা হয়। একটা প্রাণী কোষের, একটা আদর্শ প্রাণী কোষের ভিতরে যা যা থাকা দরকার, এরকম একটা আবরণী কোষের ভিতরেও ওই সমস্ত পদার্থ থাকে। এরপরে আসো যে তোমার ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ, দেখো দুইটা পেশি আবরণী কোষের মাঝখানে ছোট গোলাকার বা ডিম্বাকার কিছু কোষ থাকে। এই কোষগুলো ইন্টারস্টিশিয়াল কোষ। এই ইন্টারস্টিশিয়াল কোষের কারণেই হাইডার পুনরুৎপত্তি ক্ষমতা থাকে, অর্থাৎ ওই যে একটা হাইডা কাটলে যার একটা হাইডা তৈরি হয়, সেটা এই ইন্টারস্টিশিয়াল কোষের কারণে। তারপরে হলো যে তোমার সংবেদী কোষ। সংবেদী কোষ, দেখো দুইটা পেশি আবরণী কোষের মাঝখানে সমকোণে, মানে একেবারে খাড়াভাবে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে এরকম খাড়া একটা কোষ থাকবে। সেই কোষের নাম হলো সংবেদী কোষ। বাইরের পরিবেশ থেকে সংবেদন গ্রহণ করাই এর কাজ। তারপর হলো যে 4 নাম্বার আমরা পড়বো হলো যে তোমার নিউরোসাইট কোষ। এটা হাইডার দেহের বৈশিষ্ট্যপূর্ণ একটা কোষ শিকার। এই যে নিউরোসাইট কোষ, এই যেটা নিউরোসাইট কোষ, এই নিউরোসাইট কোষের বিস্তারিত বর্ণনা আমরা সামনে আসতেছি। এই নিউরোসাইট কোষটা হাইডার দেহের তোমার হলো যে শিকার ধরা, খাদ্য গ্রহণ করা, চলতে ফিরতে এই নিউরোসাইট কোষ ব্যবহার করা হয়। এই নিউরোসাইট থেকেই নিউরোডিয়া শব্দটা আসছে। এরপরে আমরা যাব হলো তোমার স্নায়ুকোষ। স্নায়ুকোষ, এই যে মেসোগ্লিয়া গ্যাসে কিছু আড়াআড়িভাবে অবস্থিত, যার সামনে এবং পিছনে এরকম প্রবর্ধক থাকে, এরা হলো কি তোমার স্নায়ুকোষ। এরা কিন্তু মেসোগ্লিয়া গ্যাসে অবস্থান করে, মেসোগ্লিয়ার ভিতরে না। এরপরে আসে যে তোমার গ্রন্থিকোষ। হাইডার দেহের বহিতকের দিকে বেশ কিছু গ্রন্থিকোষ থাকে, যা থেকে বিভিন্ন ধরনের আঠালো পদার্থ বা এনজাইম, এই জাতীয় পদার্থগুলো কি হতে পারে? ক্ষরণ হয়ে থাকে। তারপরে হলো জনন কোষ। জনন ঋতুতে হাইডার দেহের শুক্রাশয়ে শুক্রাণু এবং ডিম্বাশয়ে ডিম্বাণু উৎপন্ন হয়, এগুলাই হলো কি জনন কোষ। তাহলে এই 7 প্রকার কোষ হাইডার বহিতকে, অর্থাৎ তোমার হলো একটোডার্মের মধ্যে পাওয়া যায়। তো এই চিত্রসহ এই 7 প্রকার কোষের নাম, তাদের সম্পর্কে এক লাইনের একটি বৈশিষ্ট্য এবং এক লাইনের একটি কাজ লিখে দিলে আর এই চিত্র দিলে এই উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে সহজ উত্তর, 7টা নাম প্রথমে মুখস্থ করবে, তারপর এখান থেকে একটা করে বৈশিষ্ট্য নিবে, যে কোনো একটা বৈশিষ্ট্য লিখবে, তারপর প্রত্যেকটা কোষের একটা করে কাজ লিখবে, তারপর এই ছবি আঁকবে, তাহলে এখানকার উত্তরটা তোমার কমপ্লিট হয়ে যাবে। এখন আসো নিউরোসাইট কোষ, যেটা কথা বললাম। এই নিউরোসাইট কোষটা আসবে পরীক্ষার মধ্যে, খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তা নিউরোসাইট কোষের মধ্যে, একটা আদর্শ নিউরোসাইট কোষের মধ্যে 5টা অংশ থাকে। এর মধ্যে প্রথমে হলো আবরণ। দেখো এই যে নিউরোসাইট কোষের এই যে একটা আবরণ, এই যে এখানে একটা আবরণ আছে, তাহলে মোট কয়টা আবরণ? 2 আবরণ। তাহলে নিউরোসাইট কোষের আবরণ হলো 2টা।
দুই আবরণ বিশিষ্ট নিউরোসাইট কোষের আবরণ। এই দুই আবরণ এর মাঝখানে তোমার ঘন সাইটোপ্লাজম এবং যত প্রকার কোষীয় অঙ্গাণু, সকল প্রকার কোষীয় অঙ্গাণু এখানে অবস্থান করে। তাহলে নিউরোসাইট কোষের একটা আদর্শ নিউরোসাইট কোষের মধ্যে প্রথমে যে বর্ণনা আমরা দিচ্ছি তার নাম হলো আবরণ। প্রত্যেকটা নিউরোসাইট কোষ দুইটা আবরণ দ্বারা আবৃত, দুই আবরণ, এই যে একটা, এই যে একটা। এই দুই আবরণের মাঝখানে ঘন সাইটোপ্লাজম, নিউক্লিয়াস সহ যত একটা প্রাণী কোষে যে সকল অঙ্গাণুগুলো থাকা দরকার এই সকল অঙ্গাণুগুলো এই আবরণের মধ্যে থাকবে। তাহলে স্তর হবে দুইটা, সাইটোপ্লাজম নিউক্লিয়াস সহ, সাইটোপ্লাজম নিউক্লিয়াস সহ সকল প্রাণীকোষীয় অঙ্গাণু। এর মধ্যে থাকবে। তাহলে বর্ণনা শেষ হয়ে গেল আবরণের। এখন আমরা দ্বিতীয় বর্ণনা যেটা পড়ব সেটা হলো নেমাটোসিস্ট। তাহলে নিউরোসাইট আর নেমাটোসিস্ট কিন্তু এক কথা না। নিউরোসাইটের একটা অংশ হলো নেমাটোসিস্ট। দেখো, নিউরোসাইট কোষের ভিতরে এই যে এটা হলো নেমাটোসিস্ট, এটা। তাহলে নিউরোসাইট কোষের ভিতরে গোলাকার বা ডিম্বাকার একটা থলি বিষাক্ত পদার্থ দ্বারা পূর্ণ থাকে, অর্থাৎ তরলে পূর্ণ একটা থলি, যে থলির নাম হলো নেমাটোসিস্ট। এই নেমাটোসিস্টের ভিতরে যে রস বা তরল থাকে সেই তরলের নাম হলো হিপনোটক্সিন। হিপনোটক্সিন, এই হিপনোটক্সিন আমিষ ও ফেনল দ্বারা তৈরি। এটা একটা বিষাক্ত পদার্থ। কোনো শিকার পাইলে সেই শিকারের দেহে সেই হিপনোটক্সিন প্রয়োগ করে, ফলশ্রুতিতে সেই শিকার মারা যায় কিংবা অবশ হয়, তখন সেই শিকারকে ধরে এরা খাদ্য গ্রহণ করে। তারপরে এই নেমাটোসিস্টের শীর্ষে উপরের দিকে একটা সূত্রক থাকে। সূত্রকের যে গুড়া তার নাম থাকে বাট। এই বাটের মধ্যে থাকে বড় কাটা আর থাকে ছোট কাটা। বড় কাটা আর ছোট কাটা। তো বড় কাটার নাম হলো বার আর ছোট কাটার নাম হলো বারবিউল। তাহলে হাইডার নেমাটোসিস্ট যে আছে, নেমাটোসিস্টের বাইরের দিকে একটা লম্বা সূত্রক থাকে। সেই সূত্রকের গোড়াটা থাকে মোটা প্রশস্ত, যার নাম বাট। সেই বাটের মধ্যে দুই ধরনের কাটা থাকে, এই যে একটা কাটা, এই যে কাটা। এই ছোট বড় কাটাগুলোর নাম হলো বার্ব আর এই ছোট ছোট এই কাটাগুলোর নাম হলো বারবিউল। তাহলে নেমাটোসিস্টের বর্ণনা শেষ। 3 নম্বর হইল অপারকুলাম। স্বাভাবিক অবস্থায় এই সূত্রকটা বাইরে থাকে না। এই স্বাভাবিক অবস্থায় এই সূত্রকটা নিউরোসাইট কোষের ভিতরে ঢুকানো থাকে। এমতো অবস্থায় এরকম একটা ঢাকনা একে ঢেকে রাখে, সেই ঢাকনার নাম হলো অপারকুলাম। এরপরে হইল নিউরোসিল। ঢাকনার নিচে এরকম একটি কাটা থাকে, এরকম একটা কাটা থাকবে ঢাকনার নিচে। সেই কাটাটার নাম হলো নিউরোসিল। এটা বন্দুকের ট্রিগারের ন্যায় কাজ করে। যখন সূত্রকটা বাইরে উন্মুক্ত হবে তখন এই কাটাটা এরকম সজোরে অপারকুলামকে ধাক্কা দেয়, ফলশ্রুতিতে অপারকুলাম খুলে যায় এবং সূত্রক বাইরে বের হয়ে আসে। এর নাম হলো কি? নিউরোসিল। সর্বশেষ আসে যে হলো তোমার ল্যাসো বা পেশিতন্তু। এই যে হাইডার যে নিউরোসাইট কোষ আছে সেখানে এরকম পেঁচানো কিছু তন্তু থাকে, এই তন্তুগুলারে বলে কি? ল্যাসো। তাহলে এই কয়েকটা অংশ নিয়ে হাইডার নিউরোসাইট কোষটা গঠিত। তো এরপরে আমরা চলে যাব নেমাটোসিস্টের প্রকারভেদ। এখন পর্যন্ত পৃথিবীতে যত নিডারিয়ান পাওয়া গেছে তাদের মধ্যে 23 ধরনের নেমাটোসিস্ট পাওয়া গেছে। এই 23 ধরনের নেমাটোসিস্টের মধ্যে 4 ধরনের নেমাটোসিস্ট হাইডার দেহে পাওয়া যায়। 1 নম্বর হলো পেনিটেন্ট বা স্টেনোটিল।
পেনিটেন্ট বা স্টেনোটিল। স্টেনোটিল এখান থেকে প্রথমে যেটা তুমি পড়বা সেটা হলো যে এই সূত্রকটি লম্বা নাকি খাটো। কাটা আছে নাকি নাই। সূত্রকের প্রান্ত খোলা নাকি বদ্ধ। তারপর কাজ। তাহলে নেমাটোসিস্টের প্রকারভেদ পড়ার সময় এই 4টা তথ্য দিয়ে আমরা এর বর্ণনা দিব। 3 বা 4 নাম্বার দিয়ে আসে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের বলতে হবে যে নেমাটোসিস্ট হাইডার দেহে 4 প্রকারের পাওয়া যায়। তো সেই 4 প্রকারের নেমাটোসিস্টের নাম লিখে তার ছবি আঁকতে হবে। আর সেই ক্ষেত্রে যে বৈশিষ্ট্য আমরা লিখব সেখানে আমরা এই 4টা বৈশিষ্ট্য লিখব, যে সূত্রকটা লম্বা নাকি খাটো, তারপর এর কাটা আছে নাকি নাই, তারপর সূত্রকের প্রান্ত খোলা নাকি বদ্ধ, আর কাজ। এই 4টা তথ্য দিয়ে আমরা এই 4 প্রকার নেমাটোসিস্টের বর্ণনা দিয়ে দেব। তাহলে প্রথম প্রকার নেমাটোসিস্টের নাম স্টেনোটিল বা পেনিটেন্ট। তো এই পেনিটেন্টের প্রথমে আমরা বলবো এই সূত্রকটা অনেক লম্বা, বেশি লম্বা নাকি খাটো। তারপর আমরা বলবো কি, যের মধ্যে কাটা আছে না, এই যে কাটা আছে, কাটাযুক্ত, এর প্রান্ত খোলা, কারণ এর ভিতরে হিপনোটক্সিন পদার্থ থাকে। তো এর প্রান্ত কি খোলা, তাহলে 3টা বৈশিষ্ট্য হয়ে গেল। এখন আসলে কাজ। এর ভিতরে হিপনোটক্সিন থাকে। হিপনোটক্সিন কি করে, শিকারকে অবশ করতে বা মেরে ফেলতে সাহায্য করে। তাহলে পেনিটেন্ট বা স্টেনোটিলের বর্ণনা শেষ। এরপরে আসো বলবেন্ট। অ্যান্ড বলবেন্টের সূত্রকটা লম্বা নাকি খাটো, এটা খাটো। তারপর এর কাটা আছে না নাই, দেখো কাটা নাই, কাটা নাই। এর প্রান্ত বদ্ধ। তাহলে 3টা অপশন শেষ। কাজ কি, এই সূত্রকটা দেখো পেঁচানো, পেঁচানো হওয়ার কারণে সেই সূত্রককে আঁকড়ে ধরতে বা জড়ায় ধরতে সাহায্য করে, শেষ এটার বর্ণনা। এরপরে দেখো স্ট্রেপটোলিন গ্লুটিনেন্ট। তাহলে সেই হিসেবে এই সূত্রকটা লম্বা না খাটো, দেখো এই সূত্রকটা লম্বা। কাটা আছে না নাকি নাই, কাটা আছে, সর্পিল আকারে বিন্যস্ত। তারপরে মুখ খোলা না বদ্ধ, দেখো মুখ খোলা। তারপর কি কাজ, এটা হলো আঠালো পদার্থ ক্ষরণ করে, যে কারণে শিকার আটকে যায়। স্টেরোল্যান্ড গ্লুটিল্যান্ড, ওইখানে বর্ণনা মিলাও, সূত্রকটা লম্বা না খাটো, দেখো তুলনামূলক একটু খাটো কিন্তু লম্বা। তারপরে এর মুখ, এর ভিতরে কাটা আছে না নাই, দেখো একটা কাটাও নাই, তার মানে কি কাটাবিহীন। তারপর এর মুখ দেখো খোলা, মুখ খোলা। কাজ কি, আঠালো পদার্থ ক্ষরণ হয়, যার কারণে তোমার শিকার আটকে থাকে বা ধরতে সাহায্য হয়। তাহলে এই হলো তোমার বর্ণনা। তাহলে এই 4টা কথা মনে রাখলেই এই 4 প্রকার নেমাটোসিস্টের বর্ণনা দেওয়া আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। এখন আসা হলো হাইডার চলন। হাইডার চলন। তো হাইড্রা যেহেতু প্রাণী, সে তার নিজস্ব জৈবিক প্রয়োজনে স্থান ত্যাগ করবে, এক স্থান থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হবে, আর এই প্রক্রিয়ার নাম হলো চলন। তাহলে চলনের সংজ্ঞা হলো, যে প্রক্রিয়ায় জীব তার জৈবিক প্রয়োজনে স্থান পরিবর্তন করে তাকে কি বলা হবে, স্থান পরিবর্তন করবে নিজস্ব ক্ষমতায়, অন্যের কোনো সাহায্য সহযোগিতা ছাড়া। তো তার নাম হবে কি চলন। তো হাইড্রা বিভিন্নভাবে চলাচল করে বা স্থান ত্যাগ করে। এর মধ্যে 2টা চলন হলো খুব গুরুত্বপূর্ণ, তার মধ্যে একটা হলো লুপিং আর একটা হলো সামারসল্টিং। তো এই 2টাই পরীক্ষার মধ্যে বারবার আসে, অন্যগুলো ক খ হিসাবে আসে। তাহলে আমরা লুপিং এবং সামারসল্টিং নিয়ে আলোচনা করি। তো লুপিংয়ের ক্ষেত্রে 3টা কথা তোমার মনে রাখতে হবে। লুপিং হলো হামাগুড়ি চলন, বাংলাটা লিখা। তাহলে লুপিং হলো হামাগুড়ি চলন, হামাগুড়ি, এটা 1 নম্বর তথ্য, এটা মনে রাখতে হবে, তাহলে উদ্দীপক ধরতে পারবে না। তারপরে এটা হলো যে লম্বা দূরত্বের জন্য ব্যবহার করে হাইড্রা, লম্বা দূরত্ব অতিক্রম করার জন্য এই চলন ব্যবহার করে। 3 নম্বর হলো যে এই চলনের সময়
এই চলনটা দেখতে শুঁয়োপোকার চলন, শুঁয়োপোকার মতো এই চলনটা দেখতে। 4 নম্বর হলো এই ক্ষেত্রে হাইডার একবার প্রচেষ্টায় তার দেহের অর্ধেক দূরত্ব অতিক্রম করে। যদি এই প্রক্রিয়াটা সে একবার চেষ্টা করে তাহলে সে তার দেহ যতটুকু লম্বা সেই তার দেহের যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যের অর্ধেক দূরত্ব সে অতিক্রম করে। এই 4টা কথা এখানে মনে রাখাটা খুব জরুরি, তাতে তোমার এমসিকিউ এবং হলো যে সৃজনশীলের উদ্দীপক ধরতে সহজ হবে। তাহলে হাইডার লুপিং চলনটার বাংলা হলো হামাগুড়ি চলন, আর এটা ব্যবহার করবে সে লম্বা দূরত্ব অতিক্রম করার জন্য। আর এই চলনটা দেখতে শুঁয়োপোকার মতো, আর এই চলনের ফলে হাইডা তার দেহের মূল দৈর্ঘ্যের অর্ধেক দূরত্ব অতিক্রম করে। তো আসো তাহলে সেই ক্ষেত্রে এই চলনটা কিভাবে হয় দেখো। প্রথমে হাইডা এরকম চলনের দিক, গতির দিক, তার দেহটাকে বাঁকা করবে। সেই ক্ষেত্রে কিভাবে বাঁকা হবে, এই যে চলনের দিকের এই দিকের পেশিগুলার হবে হলো তোমার সংকোচন, সংকোচন, এই দিকের পেশির হবে কি প্রসারণ। তাহলে এক দিকের পেশির সংকোচন আর এক দিকের দেহের পেশির কি প্রসারণ হবে, ফলে হাইডার গতির দিকে তার দেহ এরকম বাঁকায় যাবে। দেখো বাঁকায় গেছে। একটা সময় সে বাঁকাইতে বাঁকাইতে কি করবে, অবলম্বনকে যার উপরে সে ভর করে দাঁড়িয়েছিল তাকে সে স্পর্শ করে ফেলবে কর্ষিকা দ্বারা। যখন কর্ষিকা দ্বারা হাইডা তার অবলম্বনকে স্পর্শ করবে তখন হাইডা তার পাদচাকতি টেনে তার মুখের কাছে নিয়ে আসবে। দেখো এটা অনেক দূরে ছিল, এটা টেনে তার মুখের কাছে নিয়ে আসছে। তারপর হাইডা আবার সোজা হয়ে দাঁড়াবে। এইভাবে হাইডা তোমার বারবার এই একই ঘটনা পুনরাবৃত্তি করতে থাকবে এবং সামনের দিকে অগ্রসর হতে থাকবে। এটা হলো যে তোমার লুপিং চলন। তো লুপিংয়ের পরে আমরা চলে যাব হলো সামারসল্টিং। তো সামারসল্টিংয়ের ক্ষেত্রে সেই ক্ষেত্রে যে কথাগুলো মনে রাখতে হবে, এটা হলো তোমার ডিগবাজি চলন, হাইডার ডিগবাজি চলন। এই চলনটা হলো তোমার দ্রুত হয়, দ্রুত হয় এবং কম দূরত্ব অতিক্রম করে। এই চলনের ফলে হাইডা তার দেহের দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে। তাহলে সামারসল্টিং চলনের ক্ষেত্রে যেটা হবে, যে কথাগুলো মনে রাখতে হবে, তার একটা হলো কি বললাম, ডিগবাজি। আর এই চলনের ফলে সে দ্রুত চলে কিন্তু কম দূরত্ব অতিক্রম করে এবং সে তার দেহের যে মূল দৈর্ঘ্য সেই মূল দৈর্ঘ্যের দ্বিগুণ দূরত্ব সেই পদ্ধতিতে অবলম্বন করে, মানে এই স্থানান্তর হয়। তো সেই ক্ষেত্রে আগের মতো এক দিকের পেশির সংকোচন আর এক দিকের পেশির প্রসারণ হবে, ফলশ্রুতিতে হাইডা গতির দিকে বাঁকাই যাবে, যে গতির দিকে এরকম বাঁকাই গেছে। বাঁকাইতে বাঁকাইতে সে একশো সময় অবলম্বনকে কর্ষিকা দ্বারা স্পর্শ করে ফেলবে। তো আগের বার কী করছিল, এই পাদশক্তি টেনে এখানে নিয়ে গেছিল, এখন এই পাদশক্তি টেনে এখানে সে নিবে না, সে পাদশক্তি উপরের দিকে তুলে ধরছে, উল্টা হয়ে দাঁড়াইছে। তারপর সে কি করবে, আবার তার দেহের সংকোচন এবং প্রসারণের মাধ্যমে দেহকে বাঁকিয়ে পদতল ধারা সে অবলম্বনকে স্পর্শ করবে। তারপর সে এই পাদচাকতির উপর ভর করে সোজা হয়ে দাঁড়াবে। এইভাবে পুনরাবৃত্তি এই ঘটনাগুলো বারবার ঘটাতে থাকবে এবং সামনের দিকে অগ্রসর হবে। তাছাড়া এই দুইটা প্রধান চলন ছাড়াও হাইডা তোমার সাঁতার, তারপরে হলো যে তোমার হ্যাঁসরান, তারপরে তোমার হাঁটা, তারপরে তোমার অ্যামিবয়েড, এই সমস্ত কিছু পদ্ধতি অবলম্বন করেও তোমার চলাফেরা করে, তবে সেটা কিঞ্চিত এবং অল্প সময়ের জন্য। তবে এই দুইটা হলো প্রধান। এখন হাইডার জনন। হাইডার দেহে অযৌন এবং যৌন দুই প্রকারের জনন হয়। অযৌনের ক্ষেত্রে সময় যেটা হয় সেটা হলো মুকুল আর হলো দ্বিবিভাজন। দুই নম্বর হলো যৌন জনন। যৌন জননটা হয় শুক্রাণু ডিম্বাণুর মিলনের ফলে। দেখো হাইডার দেহে যে অযৌন জননটা হবে, তাহলে সেই ক্ষেত্রে হাইডার দেহে যে আমরা বলছিলাম গ্রীষ্মকালে এরকম মুকুল গজাইব, এরকম মুকুল গজাইব, সেই মুকুলটা আস্তে আস্তে বড় হয়ে নতুন হাইডায় রূপান্তরিত হবে। আর দ্বিবিভাজনটা আমরা দেখে আসছি, যদি হাইডার দেহটা কোনোভাবে কেটে দুই খণ্ড হয়ে যায় বা অনেকগুলো খণ্ডে বিভক্ত হয়ে যায়, তাহলে প্রত্যেকটা খণ্ড থেকে নতুন নতুন হাইডা জন্ম নেবে।
তারপরে আসা হলো যে তোমার হাইডার যৌনজনন। তো যৌনজননের মধ্যে দুইটা জিনিস লাগবে, একটা হলো শুক্রাণু আর একটা হলো ডিম্বাণু। যে প্রক্রিয়ায় শুক্রাণু উৎপন্ন হয় তার নাম স্পারমাটোজেনেসিস, আর যে প্রক্রিয়ায় ডিম্বাণু তৈরি হয় তার নাম ওজেনেসিস। তো স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া কি উৎপন্ন হবে? শুক্রাণু। সেটা কিভাবে? আমরা জানি যে হেমন্তকালে বা শীতকালে হাইডার যৌনজনন ঘটে থাকে, তাহলে সেই ক্ষেত্রে দেহের উপরের অংশে তোমার ত্রিকোণাকার তোমার উৎপন্ন হবে, ওই শুক্রাশয় উৎপন্ন হবে। শুক্রাশয়ের ভিতরে ইন্টারস্টিশিয়াল কোষ থাকে। এই ইন্টারস্টিশিয়াল কোষটা তোমার তোমার শুক্রাণু মাতৃকোষে পরিণত হবে, রূপান্তর, এখানে কোনো বিভাজন হবে না। ইন্টারস্টিশিয়াল কোষের তোমার হলো যে শুক্রাণু মাতৃকোষে রূপান্তরিত হবে। তারপর শুক্রাণু মাতৃকোষটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে অনেকগুলা কোষ তৈরি করবে, যাদেরকে বলা হবে স্পারমাটোগোনিয়া। স্পারমাটোগোনিয়া বৃদ্ধিপ্রাপ্ত হয়ে স্পারমাটোসাইটে রূপান্তরিত হবে। এই স্পারমাটোসাইট মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে স্পারমাটিড তৈরি করবে। সেই স্পারমাটিড রূপান্তরিত হয়ে শুক্রাণু তৈরি করবে। প্রক্ষান্তরে ওজেনেসিস প্রক্রিয়ায় তোমার ডিম্বাণু তৈরি হবে। সেই ক্ষেত্রে দেহের নিম্নাংশে ডিম্বাশয় তৈরি হবে, সেখানেও থাকবে ইন্টারস্টিশিয়াল কোষ। এই ইন্টারস্টিশিয়াল কোষটা রূপান্তরিত হয়ে ডিম্বাণু মাতৃকোষ তৈরি করবে। এই ডিম্বাণু মাতৃকোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে অনেকগুলো কোষ তৈরি করবে, যাদের নাম ওগোনিয়া। এই ওগোনিয়া বৃদ্ধিপ্রাপ্ত হবে। সেই ওগোনিয়া বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যে কোষ তৈরি করবে তার নাম ওসাইট। এই ওসাইট মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে তৈরি করবে ওটিড, আর ওটিড থেকে কি তৈরি হবে? ডিম্বাণু। তারপর শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে যে কোষ তৈরি করবে তার নাম হয়েছে শুক্রাণু এবং ডিম্বাণু। নিষেক প্রক্রিয়ায় মিলিত হয়ে যে কোষ তৈরি করলো তার নাম জাইগোট। এই জাইগোটের কোষটা বিভাজিত হয়ে একটা কোষপিণ্ড তৈরি করবে, যার নাম মরুলা। মরুলার কোষগুলো এরকম একটা স্তর এরকম সজ্জিত হবে, তখন তার নাম হবে ব্লাস্টুলা। ব্লাস্টুলার পরে তোমার তৈরি হবে গ্ল্যাস্টুলেশন, মানে ভ্রূণস্তর তৈরি হবে। গ্ল্যাস্টুলেশনের পরে সেখান থেকে একটা শিশু হাইডার তৈরি হবে, যার নাম হাইড্রোলা। এই হাইড্রোলা আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে পূর্ণাঙ্গ হাইডায় রূপান্তরিত হয়। এটা হলো তোমার কি? হাইডার যৌনজনন। এখন আসা হলো হাইডার মিথজীবিতা। হাইডার মিথজীবিতা যখন ভিন্ন প্রজাতি, তাহলে মিথজীবিতা হওয়ার শর্ত, 1 নম্বর শর্ত হলো ভিন্ন প্রজাতি। 1 নম্বর শর্ত হলো ভিন্ন প্রজাতির। কয়টা জীব? দুটি জীব কি করবে? সহ অবস্থান করবে। এর ফলে একে অন্যের দ্বারা উপকার পাবে, তখন এই সম্পর্কের নাম হবে মিথজীবিতা। তো হাইডা এরকম একটা সম্পর্ক তৈরি করে জোকোরেল্লা নামক শৈবালের সাথে। জোকোরেল্লা নামক একটা শৈবালের সাথে এই হাইডা কি করে? সহ অবস্থান করে। তো কোরেল্লা যেহেতু শৈবাল আর হাইডা যেহেতু প্রাণী, তাহলে ভিন্ন প্রজাতি। এক হাইডার গায়ে তোমার ওই শৈবালটা লেগে থাকে এবং একে অন্যের দ্বারা উপকার পায়। কীভাবে উপকার পায়? হাইডা শৈবাল দেহ থেকে খাদ্য নেয়, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যে খাদ্য হয় সেই খাদ্য নেয়। তারপর হাইডা শৈবাল থেকে অক্সিজেন নেয়, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে অক্সিজেন হয় সেই অক্সিজেন নেয়। তারপরে কি করে? তারপর হাইডা তোমার শরীর থেকে যে তোমার বজ্র পদার্থ বের হয়, সেই বজ্র পদার্থ আবার শৈবাল কি করে? শোষণ করে। তো এই ধারা হাইডা কি পায়? শৈবাল থেকে উপকার পায়। আবার শৈবালকে কে আশ্রয় দেয়? কে? হাইড্রা আশ্রয় দেয়। শৈবাল আবার তোমার কার্বন ডাইঅক্সাইড, সালোক সংশ্লেষণের জন্য যে কার্বন ডাইঅক্সাইড লাগে সেটা কোথা থেকে পায়? সেটা হাইড্রা থেকে পায়। শৈবাল আবার কি করে? তোমার হলো যে তার বৃদ্ধি এবং বিকাশের জন্য নাইট্রোজেনের দরকার হয়, সেই নাইট্রোজেন করে তো বজ্র কাঠ থেকে পায়? হাইড্রা থেকে পায়। এইভাবে তারা এক অন্যের দ্বারা উপকার পায়, আর এই সম্পর্কের নাম হলো কি? মিথজীবী সম্পর্ক। তাহলে এই কয়েকটা জিনিস আমরা এই হাইড্রা থেকে পড়লেই কি হয়ে যাবে? হাইড্রা অংশটা শেষ হয়ে যাবে, মানে হাইড্রার যে সৃজনশীল সেগুলো 100% কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের পরবর্তী অ্যাকশন হবে হলো কি? ঘাস ফড়িং। এখন আমরা চলে যাব আস্তে আস্তে ঘাস ফড়িংয়ের দিকে। এখন আলোচনা হবে ঘাস ফড়িং 2য় অধ্যায়ের। তো সেই ঘাস ফড়িং থেকে কি প্রশ্নগুলো পরীক্ষার মধ্যে আসার সম্ভাবনা? 1, মুখোপাঙ্গ। সৃজনশীলের জন্য হাইড্রার মুখোপাঙ্গের বর্ণনা দাও। তারপর হাইড্রার রক্ত সংবহন তন্ত্রের গঠন, রক্ত
সংবহন তন্ত্রের বর্ণনা ও রক্ত সংবহন প্রক্রিয়া। শ্বসনতন্ত্রের গঠন ও শ্বসন প্রক্রিয়া। রেচনতন্ত্রের গঠন ও রেচন প্রক্রিয়া। ওমাটিডিয়ামের গঠন ও দর্শন কৌশল। এই যে 5টা টপিকস লিখলাম, এই 5টা টপিকস তোমার ভালো মতো স্টাডি করবে, আল্লাহর রহমতে গাছফড়িং থেকে তোমাদের প্রশ্ন কমন পড়বে। তো আসো আমরা গাছফড়িং নিয়ে আলোচনা করি। প্রথমে আমরা গাছফড়িং এর বাহ্যিক গঠন পড়ব। তার আগে আমরা জানি যে গাছফড়িং এর পরিচয়। গাছফড়িং এর মধ্যে একটা গ্রুপ আছে, গাছফড়িং এর মধ্যে একটা গ্রুপ আছে, সেই গ্রুপের নাম হলো পঙ্গপাল। পঙ্গপাল এরা বাদামি বর্ণের হয় এবং ঝাঁক বেঁধে চলাফেরা করে, এই জন্য এদেরকে পঙ্গপাল বলে, পতঙ্গের পাল। আর এরা কি করে, এরা খুব ক্ষতিকর হয়ে থাকে। এরা ফসলি জমিতে আক্রমণ করে এক রাতের ভিতরে একটা ধান ক্ষেত খেয়ে সাবার করে দিতে পারে, এই জন্য এরা ক্ষতিকর। তো এরা পঙ্গপাল নামে পরিচিত। এটা পরীক্ষার মধ্যে আসে অনেক সময়। তারপর গাছফড়িং তোমার হলো যে এই এর যে শ্রেণীবিন্যাস আমরা দেখি, তাহলে গাছফড়িং হলো যে তোমার আর্থ্রোপোডা পর্বের প্রাণী। তাহলে গাছফড়িং এর পর্বের নাম হলো কি? আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা পর্বের প্রাণী হলো গাছফড়িং। তারপর হলো যে সেই ইনসেক্টা শ্রেণীর, তো অনেক সময় আসে গাছফড়িংকে আর্থ্রোপোডা পর্বের প্রাণী বলা হয় কেন, গাছফড়িংকে ইনসেক্টা শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয় কেন। তো সেই ক্ষেত্রে তুমি আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য লিখবে 3টা, লিখে বলবো যে এই বৈশিষ্ট্যগুলো গাছফড়িং এর দেহে বিদ্যমান, এই জন্য গাছফড়িংকে আর্থ্রোপোডা পর্বের প্রাণী বলা হয়। যেমন ধরো আর্থ্রোপোডা পর্বে সন্ধিযুক্ত পাঙ্গ থাকে, হিমোসিল থাকে, মালপিজিয়ান নালিকা থাকে, যেগুলো গাছফড়িং এর দেহ পাওয়া যায়, এই জন্য গাছফড়িংকে আর্থ্রোপোডা পর্বের অন্তর্গত করা হয়। এরপর আসলে ইনসেক্টা বলা হয় কেন, কারণ এদের দেহে একটা বহিঃকঙ্কাল থাকে যেটা কাইটিন নির্মিত। এদের তোমার হলো যে সন্ধিযুক্ত পাঙ্গ থাকে। তারপরে এদের কি থাকে, একজোড়া পুঞ্জাক্ষী, 3টা সরলাক্ষী থাকে। তারপরে এদের কি থাকে, এদের রেচন অঙ্গ হিসেবে মালপিজিয়ান নালিকা থাকে। এই বৈশিষ্ট্যগুলো হলো ইনসেক্টা শ্রেণীর সাথে সম্পর্কিত, এই জন্য গাছফড়িংকে ইনসেক্টা শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়েছে। তারপর তাহলে এটা হলো পর্বের নাম গেল, আর এটা গেল শ্রেণীর নাম। এর উপশ্রেণী হলো টেরিকটা, মানে তোমার সাব ক্লাস হলো তোমার টেরিকোটা, সাব ক্লাস টেরিকোটা, কারণ এরা ডানা বিশিষ্ট প্রাণী। আর এদের অর্ডার হইল অর্থোপটেরা, এর অর্ডার। আর এর ফ্যামিলি হলো এক্রিডিডি, কারণ খাটেও অ্যান্টেনাযুক্ত প্রাণী, এক্রিডিডি। আর এর জেনাসের নাম হইল পোকিলোসেরাস। গাছফড়িং এর বৈজ্ঞানিক নাম কিন্তু 1 নম্বরে কত আসে, আর স্পেসিস হলো
স্পিসিস হলো পোকিলোসেরাস পিকটাস। পোকিলোসেরাস পিকটাস। পোকিলোসেরাস পিকটাস। তো এটা হলো ঘাস ফড়িংয়ের পরিচয়। তো যাই হোক, ঘাস ফড়িংয়ের বাহ্যিক গঠন আমরা পড়তে চাইছিলাম। তো ঘাস ফড়িংয়ের দেহকে তিনটা অংশে ভাগ করা হবে। একটা হলো মস্তক, একটা হইব মস্তক। এই মস্তকে আবার বিভিন্ন অংশ থাকবে। সেই অংশগুলোর মধ্যে তোমার হলো যে থাকবে হলো মস্তকের বহিঃকঙ্কাল, মস্তকের বহিঃকঙ্কাল থাকবে, তারপর থাকবে পুঞ্জাক্ষী, তারপর থাকবে সরলাক্ষী, তারপর থাকবে সরলাক্ষী, তারপর তোমার থাকবে হলো এক সেট মুখোপাঙ্গ। উপাঙ্গ, তারপর থাকবে হলো অ্যান্টেনা। এটা হলো তোমার মস্তকের অংশ। 2 নম্বর হলো এদের বক্ষ গহ্বর। বক্ষ বক্ষ অঞ্চলে এদের থাকবে ডানা, বক্ষ অঞ্চলে এদের থাকবে পা, বক্ষ অঞ্চলে এদের থাকবে শ্বাসরন্ধ্র। শ্বাসরন্ধ্র। তারপর এদের তৃতীয় অংশের নাম হলো উদর। উদর উদরে তোমার কি থাকবে? উদরে থাকবে তোমার শ্বাসরন্ধ্র, টিম্পেনাম, টিম্পেনাম। তারপরে তোমার থাকবে জননাঙ্গ। তাহলে দেখো, ঘাস ফড়িংয়ের বাহ্যিক গঠনের মধ্যে আমরা যা যা পাই তা হলো যে এর দেহটা 3টা অংশে বিভক্ত। একটা হলো এর মস্তক, এটা হলো তার বক্ষ, এটা হলো তার উদর। তাহলে এই 3টা অংশ নিয়ে তোমার ঘাস ফড়িংয়ের দেহ গঠিত। তো ঘাস ফড়িং দেখতে তোমার হলদে সবুজ বা বাদামি বর্ণের হয়ে থাকে। এরা লম্বা, সরু, বেলনাকার। এদের চারপাশে মানে দেহের চারদিকে বহিঃকঙ্কাল থাকে কাইটিন নির্মিত। বহিঃকঙ্কালগুলো শক্ত শক্ত প্লেটে তোমার হয়ে বিভক্ত হয়ে সারা দেহকে আবৃত করে রাখে। ওই প্লেটগুলোরে স্ক্লেরাইড বলে। তো যাই হোক, এখন আমরা মস্তক নিয়ে পড়বো। তাহলে ঘাস ফড়িংয়ের মস্তকে তোমার 6টা ভ্রূণীয় খণ্ডক নিয়ে এদের মস্তক গঠিত। এখানে 4 রকমের কঙ্কাল পাবা। এই মাথার এখানে পাবা হলো ভার্টেক্স নামক একটা প্লেট, যার নাম যেটা মাথার বহিঃকঙ্কাল তৈরি করে। আর 2 পাশে থাকবে হলো যে জেনা, চাপার 2 পাশে। কপালের দিকে থাকবে ফ্রন্স, নিচের দিকে থাকবে ক্লাইপিয়াস। এই 4 ধরনের খণ্ডক নিয়ে তোমার ঘাস ফড়িংয়ের মস্তক গঠিত। তাহলে ভার্টেক্স, ফ্রন্স, জেনা, ক্লাইপিয়াস। এরা গেল হলো যে তোমার মস্তকের বহিঃকঙ্কালের বর্ণনা। এরপর আসে পুঞ্জাক্ষী। ঘাস ফড়িংয়ের মাথার 2 পাশে এরকম বড় বড় 2টা কালো কালো পুঞ্জাক্ষী থাকে। অসংখ্য ওমাটিডিয়ামের সমন্বয়ে এই পুঞ্জাক্ষী গঠিত থাকে। তারপর আসে সরলাক্ষী। 2টা পুঞ্জাক্ষীর মাঝখানে, এই যে একটা পুঞ্জাক্ষী, এই যে এই পাশে একটা পুঞ্জাক্ষী থাকে, এই পাশে একটা পুঞ্জাক্ষী। এই 2 পুঞ্জাক্ষীর মাঝখানে 3টা ছোট ছোট সরলাক্ষী থাকে। তো পুঞ্জাক্ষী অসংখ্য ওমাটিডিয়ামের সমন্বয়ে গঠিত দেখে এটা জটিল, মানে পুঞ্জাক্ষী জটিল গঠন। আর সরলাক্ষীগুলো একটা একক নিয়ে গঠিত, এই জন্য এরা সরল গঠন, মানে সরলাক্ষী। এরপরে আসে হলো যে তোমার মুখোপাঙ্গ। তার আগে আমরা পড়ে নিই অ্যান্টেনা। ঘাস ফড়িংয়ের মস্তকের সামনের দিকে সরু লম্বা 2টা অ্যান্টেনা থাকে। তো এই অ্যান্টেনাগুলা ঘাস ফড়িংকে শব্দ, স্পর্শ, ঘ্রাণ নিতে সাহায্য করে থাকে। তো এখন আমরা এই মুখোপাঙ্গটা পড়বো। দেখো, মুখোপাঙ্গটা এই যেগুলো হলো ঘাস ফড়িংয়ের এক সেট মুখোপাঙ্গ। ঘাস ফড়িংয়ের মুখের উপরের দিকে ঊর্ধ্বষ্ট গ্রহণ করে এই ল্যাব্রাম। তাহলে ঘাস ফড়িংয়ের মুখের উপরের দিকে যা ঊর্ধ্বষ্ট গঠন করে তার নাম কি? ল্যাব্রাম। এটা চাপা চাকতির মতো, মাঝখানে এরকম খাঁজযুক্ত। তো মাঝখানে এরকম খাঁজযুক্ত, এর নাম হলো ল্যাব্রাম। তারপরে মুখের 2 পাশে 2টা ম্যান্ডিবল থাকে। এই যে একটা ম্যান্ডিবল, এই যে একটা ম্যান্ডিবল। ম্যান্ডিবলগুলো ত্রিকোণাকার, ত্রিকোণাকার কালচে বা বাদামি বর্ণের হয়ে থাকে। আর এর সামনের দিকে সূক্ষ্ম সূক্ষ্ম দাঁত থাকে, যেগুলা খাদ্য কাটতে
এবং ভিতরের দিকে ঠেলতে সাহায্য করে। এরপরে আসা হলো যে তোমার ম্যাক্সিলা, দুই পাশে দুইটা ম্যাক্সিলা থাকে গাসফড়িংয়ের। এই ম্যাক্সিলা কতগুলা খণ্ডক নিয়ে গঠিত, এই যে দেখো খণ্ডকগুলা। তো এই নিচের দিকে এটার নাম কার্ডো, তারপরে স্ট্রাইপ, আর এটা ঢাকনির মধ্যে থাকে লেসিনিয়া, আর এই দিকে থাকে গ্যালিয়া, আর এই 5 খণ্ড বিশিষ্ট থাকে ম্যাক্সিলারি পাল্প। এই কয়েকটা অংশ নিয়ে গাসফড়িংয়ের ম্যাক্সিলা গঠিত। আর এর নিম্ন অষ্ট গঠন করে, এর নাম হলো লেবিয়াম। এই দেখো লেবিয়ামগুলার দুইটা অংশ থাকে, একটা সাব মেন্টাম আর একটা হলো মেমটাম। এই মেন্টামের নিচে যে নরনক্ষম, এই দুইটা অংশ নড়াচড়া করে, এদেরকে লিগিউলি বলে। আর এর মাঝখানে খাজ আছে এবং এর মধ্যে অনেকগুলো পাল্প আছে। আর এর দুই পাশে তোমার হলো যে লেবিয়াল পাল্প অবস্থান করে। আর এগুলা দ্বারা পরিবৃত উপজিহ্বা হিসেবে পরিচিত থাকে কি হাইপোফ্যারিংস। এটাও সঞ্চালনক্ষম এবং মনে করো যে খাবার নাড়াচাড়া করতে এবং ভিতরের দিকে গলা ধকরণ করতে এটা সাহায্য করে। এটা হলো গাসফড়িংয়ের মুখোপাঙ্গ। তারপরে আসো যে গাসফড়িংয়ের বক্ষ। বক্ষ অঞ্চলে থাকে ডানা, ডানাগুলা থাকে 2 জোড়া। তো বক্ষ কিন্তু 3 খণ্ড বিশিষ্ট, একটা হলো অগ্রবক্ষ, মধ্যবক্ষ আর হলো পশ্চাৎ বক্ষ। তাহলে তোমার হলো যে তোমার বক্ষ, গাসফড়িংয়ের যে বক্ষ অঞ্চল, এটা কিন্তু 3টা খণ্ড বিশিষ্ট, অগ্র, মধ্য, পশ্চাৎ, 3টা অংশ বিশিষ্ট। তাহলে বক্ষ অঞ্চল কয়টা অংশে বিভক্ত? 3টা, অগ্রবক্ষ, মধ্যবক্ষ, পশ্চাৎ বক্ষ। পশ্চাৎ বক্ষ। এখন এই অগ্রবক্ষ এবং মধ্যবক্ষ এই দুইটার সংযোগস্থলে একজোড়া শ্বাসরন্ধ্র, মধ্যবক্ষ এবং পশ্চাৎ বক্ষ এই দুইটার সংযোগস্থলে আর একটা শ্বাসরন্ধ্র থাকে। তারপরে আসা হলো যে তোমার ডানা। তো গাসফড়িংয়ের 2 জোড়া ডানা থাকে, সামনের মানে মধ্যবক্ষে 1 জোড়া ডানা আর পশ্চাৎ বক্ষে 1 জোড়া ডানা। তো মধ্যবক্ষে যে তোমার ডানাটা থাকে, এই ডানাকে বলা হয় ডানার আবরণ বা এলিট্রা, কারণ এগুলা শক্ত, উঠতে সাহায্য করে না, এরা পিছনের ডানাকে ঢেকে রাখে। আর পশ্চাৎ যে ডানাগুলো থাকে এগুলা পাতলা, লম্বা এবং প্রসারিত, এবং এটা তাকে উঠতে সাহায্য করে। আর থাকে হলো পা। এই যে গাসফড়িংয়ের তোমার হলো যে মোট 3 জোড়া পা থাকে, তোমার অগ্রবক্ষে 1 জোড়া, মধ্যবক্ষে 1 জোড়া, পশ্চাৎ বক্ষে 1 জোড়া, এই মোট হলো 3 জোড়া পা থাকে। এখানে 3 জোড়া পা থাকে। তো এই 3 জোড়া পায়ের মধ্যে তোমার এই পায়ের গুলার আবার কয়েকটা অংশ থাকে। একেবারে এখানে থাকে তোমার হলো যে কক্সা, ট্রুক্যান্টর, ফিমার, তারপর টিবিয়া, তারপর হলো নখর, এই কয়েকটা অংশ নিয়ে গাসফড়িংয়ের পা গঠিত হয়ে থাকে। তারপরে আসে হলো শ্বাসতন্ত্র বলছি, এরপর আসে উদর। উদর হলো যে তোমার 11টা খণ্ডকে বিভক্ত। এর মধ্যে প্রথম খণ্ডকে কানের পর্দার মতো শ্রবণ অঙ্গ থাকে, যার নাম টিম্পেনাম। তারপর মনে করো শ্বাসতন্ত্র থাকে, 8 জোড়া শ্বাসতন্ত্র। তাহলে তোমার হলো যে এই শ্বাসতন্ত্রগুলো থাকবে এই খণ্ডকের সংযোগস্থলে, এই যে 2টা খণ্ডক, এই 2 খণ্ডকের এই সংযোগস্থলে এই শ্বাসতন্ত্রগুলো থাকে। মোট থাকে কয় জোড়া? 8 জোড়া। তাহলে বক্ষ অঞ্চলে 2 জোড়া আর উদর অঞ্চলে 8 জোড়া, এই হলো 10 জোড়া শ্বাসতন্ত্র থাকে। তারপরে সর্বশেষ হলো কি জননাঙ্গ, তোমার হলো যে স্ত্রী জননাঙ্গ, বিশেষ করে তোমার 9, 10, 11 খণ্ডকের এইখানে তোমার কি থাকবে? স্ত্রী জননাঙ্গ এবং পুরুষ জননাঙ্গ থাকে। এটা হলো তোমার হাইডার বাহ্যিক গঠন। এটা আমি তোমার এমসিকিউর জন্য পড়াইলাম, এটা তোমার সৃজনশীলের জন্য আসে না, তেমন গুরুত্বপূর্ণ না। তো মুখোপাঙ্গটা গুরুত্বপূর্ণ, এটা তোমরা পড়ো। এখন আমরা পড়বো হলো গাসফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্র। গাসফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্র। তো গাসফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্র তোমার 3টা অংশ নিয়ে গঠিত। একটা হলো হিমোসিল, 2 নম্বর হলো হিমোলিম্ফ, 3 নম্বর হইল হৃদযন্ত্র ও বাহিকা। এই 3টা অংশ নিয়ে হলো যে তোমার গাসফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্র গঠিত। এখন আসে হলো হিমোসিল। হিমোসিল কি? তোমার হলো যে প্রধান যে সিলোমিক গহ্বর ছিল ভ্রূণ অবস্থায়, সেই প্রধান সিলোমিক গহ্বর আর ব্লাস্টোসিল এই 2টা মিশে একত্রিত হয়ে যে গহ্বর তৈরি করে, সেই গহ্বরের নাম হলো হিমোসিল। গাসফড়িংয়ের হিমোসিল রক্তপূর্ণ থাকে।
তো এই হিমোসিল তোমার দুইটা পর্দা দ্বারা, এই যে একটা পর্দা, এই যে একটা পর্দা, দুইটা পর্দা দ্বারা তিনটা সাইনাস, তিনটা প্রকোষ্ঠে বিভক্ত। মোট কথা হলো ঘাসফড়িংয়ের দেহটা ধরো এরকম আছে, এর মধ্যে এরকম দুইটা পর্দা থাকবে, এই যে দুইটা পর্দা, এই যে এটা হলো 1 নম্বর পর্দা, এটা হলো 2 নম্বর পর্দা। এই দুইটা পর্দা দ্বারা এখানে মোট তিনটা সাইনাস আছে, এই যে একটা সাইনাস, এই যে একটা সাইনাস, এই যে এখানে সাইনাস। তো এই সাইনাসে তোমার হৃৎপিণ্ড অবস্থান করে, এর নাম পেরিকার্ডিয়াল সাইনাস। এই সাইনাসে তোমার পরিপাকতন্ত্র অবস্থান করে, এর নাম হলো যে তোমার পেরিভিসেরাল সাইনাস। আর নিচের সাইনাসে তোমার স্নায়ুতন্ত্র অবস্থান করে, এর নাম পেরিনিউরাল সাইনাস। এই যে দেখো, পেরিকার্ডিয়াল সাইনাস, পেরিভিসেরাল সাইনাস, পেরিনিউরাল সাইনাস, এই তিনটা সাইনাস। তো এখন হিমোসিলের বর্ণনা আমরা এই পর্যন্ত শিখলাম। তাহলে হিমোসিলের সংজ্ঞাটাই বললাম, প্রধান সিলোমিক গহ্বর এবং ব্লাস্টোসিল একত্রিত হয়ে যে তোমার গহ্বর তৈরি করবে তার নাম হিমোসিল, এবং এটা রক্তপূর্ণ থাকে। এই ক্ষেত্রে দুইটা পর্দা দ্বারা সে তিনটা সাইনাসে বিভক্ত, পেরিকার্ডিয়াল সাইনাস, পেরিভিসেরাল সাইনাস, আর হলো পেরিনিউরাল সাইনাস। হিমোসিলের বর্ণনা শেষ। কারণ হিমোলিম্ফ, ঘাসফড়িংয়ের রক্তের সাথে লসিকা মিশ্রিত থাকে, এই জন্য ঘাসফড়িংয়ের রক্তকে হিমোলিম্ফ বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে? হিমোলিম্ফ। তো ঘাসফড়িংয়ের রক্তের আবার দুইটা উপাদান। কয়টা উপাদান? দুইটা উপাদান ঘাসফড়িংয়ের রক্তের। একটা হলো প্লাজমা, মানে রক্তরস, আর একটা হলো যে তোমার রক্ত কণিকা, যারা আমরা হিমোসাইট বলবো। হিমোসাইট। তো ঘাসফড়িংয়ের দেহে যে রক্ত, সেই রক্তের মধ্যে যে তরল অংশ, তার নাম হলো মূলত কি? প্লাজমা বা রক্তরস। এখানে 70 থেকে 80% পানি থাকে, আর অন্যান্য অজৈব এবং জৈব পদার্থগুলো থাকে। আর ঘাসফড়িংয়ের রক্তটা তুলনামূলকভাবে আম্লিক থাকে, কারণ এর পিএইচের মান 6 থেকে 7-এর মধ্যে থাকে। এরপরে আসা যে হলো যে হিমোসাইট। ঘাসফড়িংয়ের যে রক্ত রসের মধ্যে এই হিমোসাইটগুলো ভাসমান অবস্থায় থাকে। এগুলা তোমার হলো নিউক্লিয়াস দাঁড়িয়ে হয়, এবং তোমার হলো যে ওই গঠনটা, মানে স্ট্রাকচারটা অনিয়মিত হয়, মানে স্থির কোনো গঠন থাকে না। আর এর কাজটা বা এর গঠন প্রকৃতি অনেকটা মেরুদণ্ডী প্রাণীদের, মানে আমাদের শ্বেত রক্তকণিকার মতো। তাহলে এই দুইটা অংশ নিয়ে তোমার ঘাসফড়িংয়ের লিম্ফ, মানে রক্ত গঠিত। এরপর আসে হলো হৃদযন্ত্র। ঘাসফড়িংয়ের হৃদযন্ত্র হলো 7 প্রকোষ্ঠ বিশিষ্ট। এই যে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 7 প্রকোষ্ঠ বিশিষ্ট। এবং প্রত্যেকটা প্রকোষ্ঠ দেখতে ফানেল আকৃতির, সামনের অংশ সরু, পিছনের অংশ প্রশস্ত। এবং এই প্রত্যেকটা প্রকোষ্ঠের দুই পাশে এরকম দুইটা ছিদ্র থাকে। এই ছিদ্রগুলোরে বলা হয় অস্টিয়া, এবং এই ছিদ্রগুলা কপাটিকা দ্বারা নিয়ন্ত্রিত। এর সম্মুখ দিকে থাকে সম্মুখ অ্যাওয়ার্টা, এবং হৃদযন্ত্রের পিছনের দিকে থাকে পশ্চাৎ অ্যাওয়ার্টা। এই কয়েকটা অংশ নিয়ে হৃদযন্ত্র এবং হৃদবাহিকা গঠিত। ঘাসফড়িংয়ের রক্ত সংবহন মুক্ত ধরনের, যে কারণে এখানে কোনো রক্তনালী থাকে না। তো এখন আসো ঘাসফড়িংয়ের রক্ত সংবহন প্রক্রিয়া আমরা পড়ি। খুব সহজ 3টা কথা দিয়ে আমরা পড়ব। তো ঘাসফড়িংয়ের রক্ত সংবহনের ক্ষেত্রে তোমার রক্ত যখন পেরিকার্ডিয়াল সাইনাস, এই যে এই অঞ্চলে থাকে, পেরিকার্ডিয়াল সাইনাসে থাকে। ঘাসফড়িংয়ের রক্ত যখন পেরিকার্ডিয়াল সাইনাসের মধ্যে থাকে, তখন এই যে অ্যালারি পেশি, এর সংকোচন ঘটে। এর সংকোচন প্রসারণের ফলে এই যে অস্টিয়া নামক ছিদ্র, এগুলা খুলে যায়। খুলে গেলে পেরিকার্ডিয়াল সাইনাস হতে রক্ত হৃদযন্ত্রের ভিতরে প্রবেশ করে। তাহলে আবারও শোনো, পেরিকার্ডিয়াল সাইনাসে যখন রক্ত অবস্থান করে, তখন অ্যালারি পেশির সংকোচন প্রসারণের ফলে এই অস্টিয়া নামক ছিদ্র খুলে যায়। তখন রক্ত তোমার কি করে? এই ছিদ্র দিয়ে হৃদযন্ত্রের ভিতরে প্রবেশ করে। হৃদযন্ত্রের ভিতরে রক্ত প্রবেশ করার পর তার বের হতে পারে না, কারণ এখানে কপাটিকা থাকে যারা একমুখী। তারপর এই হৃদযন্ত্রগুলোর ক্রমসংকোচনের ফলে রক্তগুলা সবসময় সামনের দিকে অগ্রসর হয়, কখনো পিছনের দিকে আসে না। তো রক্তগুলা যখন এরকম সামনের দিকে অগ্রসর হয়, তখন এটা আস্তে আস্তে কোথায় চলে যাবে? মস্তকে। মস্তক থেকে রক্ত চলে যাবে কোথায়? পেরিনিউরাল সাইনাস। পেরিনিউরাল সাইনাস থেকে রক্ত কোথায় চলে যাবে? পেরিভিসেরাল সাইনাস। পেরিভিসেরাল সাইনাস থেকে রক্ত কোথায় চলে যাবে? পেরিকার্ডিয়াল সাইনাস। এই আবার সেই আগের মতো হৃদযন্ত্রে প্রবেশ করবে, এবং এই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। প্রতি মিনিটে 100 থেকে 110 বার এরকম স্পন্দিত হয় ঘাসফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্র। এখন আসো ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্র।
ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্র তোমার 5টা অংশ নিয়ে গঠিত। একটা হইল শ্বাসরন্ধ্র, আর একটা হইল যে তোমার শ্বাসনালী বা ট্রাকিয়া, শ্বাসনালী। আর একটা হলো প্রান্তীয় শ্বাসনালী, আরও একটা হইল বায়ুথলি, সর্বশেষ হলো ট্রাকিউল। এই 5টা অংশ নিয়ে তোমার হলো যে শ্বাসতন্ত্র গঠিত। তাহলে ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্র 5টি অংশ নিয়ে গঠিত। তার মধ্যে 1 নম্বর হলো শ্বাসতন্ত্র, 2 নম্বর শ্বাসনালী, 3 নম্বর প্রান্তীয় শ্বাসনালী, 4 নম্বর বায়ুথলি, 5 নম্বর হলো ট্রাকিউল। এই 5টা অংশ নিয়ে ঘাসফড়িংয়ের শ্বাসতন্ত্র গঠিত। তো শ্বাসতন্ত্রগুলো আমরা পড়ি। শ্বাসতন্ত্র হলো ঘাসফড়িংয়ের মোট হলো 10 জোড়া, বক্ষ অঞ্চলে হলো 2 জোড়া, উদর অঞ্চলে হলো 8 জোড়া। এই মোট হলো 10 জোড়া শ্বাসতন্ত্র থাকে। এই 10 জোড়া শ্বাসতন্ত্রগুলোর মুখে তোমার ছাকনির মতো রুম থাকে, যার কারণে বাইরে থেকে ধুলাবালিগুলা ফ্রেশ করে নিতে পারে। তারপর শ্বাসনালীগুলার নিচের দিকে একটা ছোট গহ্বর থাকে, যার নাম অ্যাট্রিয়াম। তাহলে শ্বাসতন্ত্রের সংখ্যা কতগুলা? 10 জোড়া। তারপর এদের গঠন কেমন? এদের মুখটা ডিম্বাকার, মানে এগুলো মুখটা দেখতে ডিম্বাকার গঠন, এবং এর মুখের মধ্যে ছাকনির মতো অংশ থাকে, আর এর নিচের দিকে একটা ছোট গহ্বর থাকে, যার নাম অ্যাট্রিয়াম। তাহলে এটুকু কথা লিখলে শ্বাসতন্ত্রের বর্ণনা শেষ হয়ে গেল। এরপর আসো শ্বাসনালী। এই যে এগুলা হলো শ্বাসনালী। অ্যাট্রিয়াম থেকে ধরো এটা ছিল শ্বাসরন্ধ্র, এই শ্বাসরন্ধ্রের এই গঠনটা, এটা হলো শ্বাসরন্ধ্র, আর এই গর্তটা হলো অ্যাট্রিয়াম। এই অ্যাট্রিয়ামের নিম্নাংশ থেকে এরকম সরু শাখা প্রশাখা যুক্ত অনেকগুলা নালী বের হয়। এই নালীগুলোরে বলা হয় কি? শ্বাসনালী। এই শ্বাসনালীর ভিতরে শ্বাসনালীর প্রাচীরটা হলো 3 স্তর বিশিষ্ট। এই 3 স্তরের মধ্যে সবচাইতে ভিতরের স্তরের নাম হলো ইন্ট্রিমা। এই ইন্ট্রিমা আংটির মতো বলয় তৈরি করে, যার নাম টিনিডিয়া। এই টিনিডিয়া থাকার কারণে শ্বাসনালী কখনো চুপসে যায় না। এরপরে আসো যে হলো তোমার বায়ুথলি। এই শ্বাসনালী স্থানে স্থানে গিয়ে এরকম মানে স্ফীত গঠন তৈরি করে। সেই স্ফীত গঠনগুলো, এই স্ফীত গঠন তৈরি করে, এদের নাম হলো বায়ুথলি। এখানে সাময়িকভাবে বায়ু জমা থাকে। তারপরে আসা হলো যে প্রান্তীয় শ্বাসনালী। তো তোমার হলো যে ট্রাকিয়া গুলা বা ট্রাকিয়ার যে শাখা প্রশাখাগুলা কিছু কিছু জায়গায় গিয়ে তারকা আকৃতির এরকম একটা গঠন তৈরি করে, তারকা আকৃতির এরকম কিছু একটা অঞ্চল গঠন তৈরি করে। এই গঠনগুলারে বলা হয় হলো যে তোমার প্রান্তীয় শ্বাসনালী। এই প্রান্তীয় শ্বাসনালী থেকে সরু সরু অনেক শ্বাসনালী তৈরি হয়, যে সকল শ্বাসনালীর সাথে দেহকোষের প্রত্যক্ষ সংযোগ থাকে। এই শ্বাসনালীগুলারে বলা হয় কি? ট্রাকিউল। এই কয়েকটা অংশ নিয়ে ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্র গঠিত। এখন আসো শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া। তো ঘাসফড়িং যখন শ্বাস গ্রহণ করে তখন উদরীয় পেশির হবে হলো প্রসারণ। তাহলে উদরীয় পেশির প্রসারণের ফলে প্রথম 4 জোড়া শ্বাসরন্ধ্র খুলে যাবে। ফলশ্রুতিতে পরিবেশ থেকে অক্সিজেনযুক্ত বায়ু শ্বাসরন্ধ্র হয়ে অ্যাট্রিয়াম হয়ে ট্রাকিয়া হয়ে তোমার বায়ুথলি হয়ে প্রান্তীয় ট্রাকিয়া থেকে তোমার চলে যাবে ট্রাকিউল, তারপর সেখান থেকে যাবে দেহকোষে। তো এটা হলো তোমার শ্বাস গ্রহণ প্রক্রিয়া। তো শ্বাস ত্যাগ প্রক্রিয়া কি হবে? দেহকোষে যাওয়ার পরে শ্বসনের বিক্রিয়া হবে, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। সেই কার্বন ডাইঅক্সাইড কোষ থেকে ব্যাপন প্রক্রিয়ায় চলে আসবে কোথায়? ব্যাপন প্রক্রিয়ায় চলে আসবে হলো যে তোমার ওই টিস্যু রস থেকে সেটা চলে আসবে হলো ট্রাকিউল থেকে যাবে হলো প্রান্তীয় ট্রাকিউল থেকে সেটা চলে যাবে কোথায়? চলে যাবে বায়ুথলিতে। তারপর সেখান থেকে ট্রাকিয়া হয়ে চলে যাবে অ্যাট্রিয়ামে যখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত বায়ু অবস্থান নেবে তখন উদরীয় পেশির সংকোচন হবে। ফলশ্রুতিতে পরের যে 6 জোড়া শ্বাসরন্ধ্র আছে এগুলা খুলে যাবে এবং সেখান দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত বায়ু বাইরে বের হয়ে আসবে।
এরপরে আসো গাসফড়িংয়ের রেশনতন্ত্র। গাসফড়িংয়ের রেশনতন্ত্রের নাম হলো গাসফড়িংয়ের রেশনতন্ত্রের নাম হলো যে তোমার গাসফড়িংয়ের রেশনতন্ত্রের নাম হলো যে তোমার মালপিজিয়ান নালিকা। এই যে মালপিজিয়ান নালিকা। তো গাসফড়িংয়ের মধ্য পৌষ্টিকতন্ত্র আর হলো পশ্চাৎ পৌষ্টিকতন্ত্র। এর সংযোগস্থলে সুতার মতো প্রায় 100টি তোমার অংশ থাকে, যেগুলোর আমরা বলবো কি মালপিজিয়ান নালিকা। এই মালপিজিয়ান নালিকাগুলো 25 মিলিমিটার লম্বা হয় আর এর ভিতরে ফাঁকা থাকে, নালী থাকে, এর নাম হলো লুমেন। এই মালপিজিয়ান নালিকার প্রাচীরগুলার কোষ এক স্তর বিশিষ্ট এবং একটা ভিত্তি পর্দার উপরে সাজানো থাকে। তো এই ভিত্তি পর্দার উপরে যে কোষগুলো সাজানো থাকে সেগুলার বাইরের অংশ তোমার ভাঁজ হয়ে তোমার কি তৈরি করে, ভিলাই তৈরি করে। ভিলাইগুলো একত্রিত হয়ে ব্রাশ বর্ডার তৈরি করে। এটা হলো তোমার মালপিজিয়ান নালিকার গঠন। তাহলে এখন আসো যে সে রেশন প্রক্রিয়া কিভাবে সম্পন্ন করে। গাসফড়িংয়ের মালপিজিয়ান নালিকাটা হিমোলিম্ফে মানে গাসফড়িংয়ের রক্তে ভাসমান অবস্থায় থাকে। এই যে এটা হলো মালপিজিয়ান নালিকা আর এটা হলো মূল দেহ। তো যখন এটা ভাসমান থাকে তখন হিমোলিম থেকে পটাশিয়াম ইউরেট, পানি এবং কার্বন ডাইঅক্সাইড এই নালিকার ভিতরে প্রবেশ করে। তারপরে বিভিন্ন এনজাইমের ক্রিয়ায় এই তিনটা বিক্রিয়া করে পটাশিয়াম বাইকার্বনেট, পানি এবং ইউরিক অ্যাসিড তৈরি করে। তো পটাশিয়াম বাইকার্বনেট এবং পানি তৈরি হওয়ার পর তা পুনরায় আবার রক্তে মানে হিমোলিম্ফে ফেরত যায়। আর ইউরিক অ্যাসিডটা শুষ্ক এবং আর্দ্র মল হিসেবে গাসফড়িংয়ের দেহ থেকে তোমার নিষ্কাশিত হয়। এটা হলো গাসফড়িংয়ের রেশন প্রক্রিয়ার বর্ণনা। এরপরে আসো গাসফড়িংয়ের দর্শন অঙ্গ। তো দর্শন অঙ্গ হলো যে তোমার পুঞ্জাক্ষী, আর এই পুঞ্জাক্ষীর গঠনগত কার্যকরী এককের নাম হলো ওমাটিডিয়াম। সেই ওমাটিডিয়ামের গঠন আমরা পড়ব। এই যে দেখো গাসফড়িংয়ের ওমাটিডিয়ামের মধ্যে প্রথমে আছে কি কর্নিয়া। তো কর্নিয়া হলো তোমার ওমাটিডিয়ামের সবচেয়ে বাইরের অংশ, স্বচ্ছ এবং এটা লেন্সের মতো কাজ করে। এরপর আসো কর্নিয়াজেন কোষ। এই কর্নিয়ার নিচে এক জোড়া কোষ থাকে, যে কোষের ক্ষরণে কর্নিয়া উৎপন্ন হয়। তারপরে দেখো ক্রিস্টালাইন কোন কোষ। ক্রিস্টালাইন কোন আর একটা হলো ক্রিস্টালাইন কোন কোষ। ক্রিস্টালাইন কোনকে ঘিরে চারপাশে মোট 4টা কোষ থাকে, 4 জোড়া কোষ থাকে। এই কোষগুলোরে বলা হয় ক্রিস্টালাইন কোন কোষ। এই যে ক্রিস্টালাইন কোন কোষ এগুলা, এই ক্রিস্টালাইন কোন কোষের ক্ষরণে এই ক্রিস্টালাইন কোন তৈরি হয়। ক্রিস্টালাইন কোনটা দেখো ত্রিকোণাকার মুসা আকৃতি এবং এটা প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে, এই ক্রিস্টালাইন কোন। এরপরে আসো আইরিশ রঞ্জক আবরণী। এই ক্রিস্টালাইন কোনকে ঘিরে কালো বর্ণের কিছু রঞ্জক থাকে। এই যে এটা কালো বর্ণের কিছু রঞ্জক থাকে। এই রঞ্জকগুলোরে বলা হয় আইরিশ রঞ্জক আবরণী। যদি সূর্যের আলো বা বাইরে থেকে আলো তীব্র থাকে তখন সেক্ষেত্রে এই রঞ্জক আবরণী ক্রিস্টালাইন কোনকে সম্পূর্ণ ঢেকে রাখে। আর যদি আলো তেমন না থাকে তাহলে এই রঞ্জক আবরণী মানে একদিকে সংকুচিত হয়ে অবস্থান নেয়, অর্থাৎ ক্রিস্টালাইন কোনকে উন্মুক্ত করে দেয়। এরপর আসো যে তোমার রেটিনুলার কোষ। র্যাবডোমকে ঘিরে দুই পাশে লম্বা লম্বা কতগুলা কোষ থাকে, যে কোষগুলোরে রেটিনুলার কোষ বলে। এই রেটিনুলার কোষের ক্ষরণে এই র্যাবডোম উৎপন্ন হয়। র্যাবডোম কি গাসফড়িংয়ের ওমাটিডিয়ামের মাঝ বরাবর অবস্থিত একটা অঙ্গ, যার মাধ্যমে আলো গৃহীত হয়, তাকে নাম হলো কি র্যাবডোম। এরপরে আসো যে তোমার রেটিনুলার রঞ্জক আবরণী। এই যে এটা রঞ্জক আবরণী, এই আবরণী এই র্যাবডোমকে ঘিরে রাখে। তীব্র আলোতে এটা র্যাবডোমকে আবৃত করে রাখে, আর মৃদু আলোতে এটা মনে করো যে সংকুচিত হয়ে একপাশে চলে আসে। এর নিচের দিকে যার উপরে এই কোষটা দাঁড়িয়ে থাকে, মানে ওমাটিডিয়ামটা দাঁড়িয়ে থাকে, তার নাম হলো ভিত্তিপর্দা। আর ভিত্তিপর্দার নিচ থেকে তোমার স্নায়ু তৈরি হয়, যার মাধ্যমে মস্তিষ্কে খবর পৌঁছানো হয় যে সে আসলে কোনো কিছু দেখছে কিনা। তাহলে এই কয়েকটা অংশ নিয়ে তোমার গাসফড়িংয়ের কি তৈরি হয়েছে, ওমাটিডিয়াম তৈরি হয়েছে। এখন আসো যে এই দর্শন কৌশল, যে গাসফড়িং কিভাবে দেখে। দর্শন কৌশল। তো গাসফড়িং দুই ধরনের ছবি দেখে। একটা হলো উজ্জ্বল আলোতে, সেখানে মোজাইক প্রতিবিম্ব তৈরি হয় যাকে অ্যাপোজিশন বলে। আর একটা হলো যে মৃদু আলোতে, যেখানে সুপার পজিশন প্রতিবিম্ব তৈরি হয়। তো উজ্জ্বল আলোতে তোমার স্পষ্ট বিম্ব তৈরি হয়, স্পষ্ট ছবি, আর এখানে ঝাপসা ছবি। মৃদু আলোতে তোমার ঝাপসা ছবি তৈরি হয়।
তো এই উজ্জ্বল আলোতে খণ্ড খণ্ড ছবি উৎপন্ন হয়, আর এখানে একত্রিত মিলিত একক ছবি উৎপন্ন হয়। তো যাই হোক, এখন ওই কথাগুলো বললাম, ওগুলা উদ্দীপকের জন্য মনে রাখতে হবে। এখন দেখো কিভাবে দেখে। যখন বস্তু হতে আলোক রশ্মি ঘাসফড়িংয়ের ওমাটিডিয়ামে পতিত হয়, তখন উজ্জ্বল আলোতে এই রঞ্জক আবরণীগুলো পুরা ওমাটিডিয়ামকে ঢেকে রাখে। এই দেখো, পুরা ওমাটিডিয়ামকে ঢেকে রাখছে রঞ্জক আবরণীগুলো। এমতো অবস্থায় যে আলোক রশ্মি পতিত হয় ওমাটিডিয়ামের মধ্যে, তারা ওই ক্রিস্টালাইন কোণে প্রতিসরিত হওয়ার পর একটা ওমাটিডিয়াম থেকে আর একটা ওমাটিডিয়ামে যেতে পারে না। ফলশ্রুতিতে নিজস্ব র্যাবডোমে তারা বিম্ব উৎপন্ন করে। তাহলে প্রত্যেকটা ওমাটিডিয়ামের মধ্যে এরকম খণ্ড খণ্ড একটা বিম্ব বা ছবি উৎপন্ন হবে। এই খণ্ড খণ্ড ছবি উৎপন্ন হয় দেখে এর নাম হলো কি মোজাইক প্রতিবিম্ব। আর এই ক্ষেত্রে বিম্বটা হবে স্পষ্ট। আর মৃদু আলোর ক্ষেত্রে কি হবে? মৃদু আলোর ক্ষেত্রে সুপারপজিশন প্রতিবিম্ব তৈরি হবে। সেই ক্ষেত্রে তোমার এই রঞ্জক আবরণীগুলো একদিকে সংকুচিত হয়ে যাবে। দেখো, এটা কিন্তু প্রসারিত ছিল পুরোটাই, আর এখানে কিন্তু প্রসারিত না, একদিকে সংকুচিত হয়ে গেছে। তো একদিকে সংকুচিত হওয়ার পর সূর্যের আলো যখন এখানে পতিত হবে, তখন তা প্রতিসরণের পর বাধা না থাকার কারণে, রঞ্জক আবরণীর বাধা না থাকার কারণে, তারা একটা আলোক রশ্মি মানে একটা ওমাটিডিয়ামের আলোক রশ্মি আর একটা ওমাটিডিয়ামে গিয়ে পড়বে। ফলশ্রুতিতে একটা ওমাটিডিয়ামের র্যাবডোমে সম্মিলিতভাবে বিম্ব তৈরি হবে, যে বিম্বটা হবে ঝাপসা এবং অস্পষ্ট। এই বিম্বটার নাম হলো কি সুপারপজিশন প্রতিবিম্ব। এটা হলো ঘাসফড়িংয়ের দর্শন কৌশল। তো এইটা হলো যে ঘাসফড়িং অংশ। এর পরের অংশ হলো রুই মাছ। রুই মাছ লেবিওরোহিটা। প্রশ্ন কি আসবে? বাহ্যিক গঠন। দুই নাম্বার কি আসবে? আসবে হলো আইসের গঠন। আইসের গঠন। 3 নাম্বার কি আসবে? হৃৎপিণ্ডের গঠন। হৃৎপিণ্ডের গঠন ও রক্ত সংবহন প্রক্রিয়া। ধমনীতন্ত্রের চিত্র। তারপর কি আসবে? ফুলকার গঠন ও শ্বসন কার্য। তারপর কি আসবে? বায়ুথলির গঠন। গঠন ও কাজ। তারপর কি আসবে? রুই মাছের প্রাকৃতিক সংরক্ষণ। রুই মাছের প্রাকৃতিক সংরক্ষণ। এই তো টপিকস। এই টপিকস বললেই রুই মাছ ক্লিয়ার। আসো রুই মাছের বাহ্যিক গঠন পড়ব। তার আগে জেনে নেই, রুই মাছ হলো যে তোমার কর্ডাটা পর্বের ভার্টিব্রাটা উপপর্বের অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর সাইপ্রিনিফর্মিস বর্গের সাইপ্রিনিডি গোত্রের তোমার লেবিওগণের একটা মাছ, যার নাম হলো তোমার লেবিওরোহিটা। এখন এই লেবিওরোহিটার বাহ্যিক গঠন আমরা পড়ব। লেবিওরোহিটা এর বাহ্যিক গঠন। এর দেহকে 3টা অংশে ভাগ করতে পারো। একটা হলো মাথা, 2 নম্বর হইল দেহকাণ্ড, 3 নম্বর হইল লেজ। রুই মাছ তো সবাই দেখছো, আসলে এর গঠন পড়ানোর দরকারই পড়ে না, যা দেখছো তাই লিখবা, তাইলে তো হয়ে যাব। তাহলে রুই মাছের দেহকে 3টা অংশে ভাগ করা হয়েছে। একটা হলো মাথা, একটা হলো দেহকাণ্ড, আর একটা হলো লেজ। তো মাথাটা হলো যে এটুকু পর্যন্ত মাথা, দেখো যে এটা মাথা, এটা হলো মাথা। তো মাথাটা হলো যে দেহের সম্মুখ দিকে অবস্থিত। সম্মুখ দিকে অবস্থিত তোমার 4 থেকে 5 ইঞ্চি লম্বা হয়। এটা 4 থেকে 5 ইঞ্চি লম্বা। তোমার ডিম্বাকার মুখ ছিদ্র থেকে
মুখ ছিদ্র থেকে কানকু পর্যন্ত বিস্তৃত। তাহলে 4 থেকে 5 ইঞ্চি লম্বা হবে, মুখ ছিদ্র থেকে কানকু পর্যন্ত বিস্তৃত হবে হলো এই মাথা। রুই মাছের মাথায় কোনো আইস থাকে না। মাথায় যে সকল অংশ থাকে, মুখের সামনের যে অংশটা এটা চোকা থাকে না, এটা ভোঁতা থাকে। আর এর মধ্যে অর্ধচন্দ্র আকৃতির, এই যেরকম অর্ধচন্দ্র আকৃতির মুখ ছিদ্র থাকে। আর দুই পাশে দুইটা গোল গোল চোখ থাকে, চোখে কোনো চোখের পাতা থাকে না, কর্নিয়া থাকে স্বচ্ছ। আর কি থাকে, সম্মুখ দিকে এইখানে দুইটা নাকের ছিদ্র থাকে, নাসার রন্ধ্র। আর পিছনের দিকে এখানে থাকে একটা কানকু, যেটা চাপা বলে এমনি ওঠানামা করে। আর এই কানকুর শেষের দিকে একটা পাতলা ঝিল্লির মতো একটা পর্দা থাকে, তার নাম ব্রাঙ্কিওস্ট্রুগাল পর্দা। এই কয়েকটা অংশ নিয়ে ঘাসফড়িংয়ের রুই মাছের মাথার অংশ গঠিত। তারপর আসে দেহকাণ্ড। এই কানকুর এইখান শেষ থেকে, মানে কানকুর পর থেকে এই লেজের অগ্রভাগ পর্যন্ত যে অংশটা আছে, সেই অংশটার নাম হলো যে তোমার দেহকাণ্ড। দেহকাণ্ড মাছ বরাবর একটা পার্শ্বরেখা আছে, যে পার্শ্বরেখাটা তোমার এই রুই মাছের একটা সংবেদী অঙ্গ হিসেবে পরিচিত। তারপর এর সারা দেহটা সাইক্লয়েড আইস দ্বারা আবৃত থাকে। কি আইস দ্বারা আবৃত? সাইক্লয়েড আইস দ্বারা আবৃত থাকে। আর এর মধ্যে থাকবে হলো যে তোমার পায়োছিদ্র, রেশন ছিদ্র, জনন ছিদ্র নামক 3টা ছিদ্র। তাহলে একটা হলো পায়োছিদ্র, আর একটা হলো যে তোমার রেশন ছিদ্র, আর একটা হলো তোমার জনন ছিদ্র। এই 3টা ছিদ্র তোমার দেহকাণ্ডের মধ্যে থাকে। 5 জোড়া তোমার হলো যে এখানে 5 প্রকারের পাখনা থাকে রুই মাছের দিকে। তো এর মধ্যে 2টা থাকে হলো যুগ্ম পাখনা, আর বাকিগুলো হলো তোমার সিঙ্গেল পাখনা। এই যে তোমার পৃষ্ঠ পাখনা একটা আছে, আর একটা আছে কি তোমার এই যে বক্ষ পাখনা। তারপরে আর একটা আছে কি তোমার শ্রোণী পাখনা, আর একটা হলো পায়ু পাখনা, আর একটা হলো পুচ্ছ পাখনা। এই কয়েকটা পাখনা তোমার কি রুই মাছের দেহের মধ্যে থাকে। তাহলে কি কি থাকবে? পৃষ্ঠ পাখনা থাকবে, তারপর কি থাকবে? শ্রোণী পাখনা থাকবে, পায়ু পাখনা থাকবে, আর থাকবে কি তোমার পুচ্ছ পাখনা থাকবে। পুচ্ছ পাখনাটা হলো কি লেজগুলো কি থাকে? হোমোসার্কল, মানে এর 2টা অংশ সমান। এই জন্য কি বলা হয়? এই লেজগুলোরে হোমোসার্কল বলা হয়ে থাকে। তো এটা হলো যে স্বাভাবিকভাবে রুই মাছের একটা বাহ্যিক গঠন আমরা পড়লাম। এরপরের অংশে আমরা চলে যাই রুই মাছের আইসের গঠন। এটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য, এটা অবশ্যই ইনশাল্লাহ সুন্দর করে পড়বে। আইস। তো রুই মাছের আইসের বর্ণনার মধ্যে আমরা প্রথমেই বলবো যে রুই মাছের যে আইসটা আছে, সেই আইসটা সাইক্লয়েড প্রকৃতির। সাইক্লয়েড আইসটা একটু ডিম্বাকার হয়, আর এটা রুই মাছের দেহে তোমার টালির মতো অবস্থান করে। একটা আইস আর একটা আইসকে আংশিকভাবে ঢেকে রাখে। তো এইভাবে অবস্থান করার কারণে এটা টালির মতো অবস্থান। আর প্রত্যেকটা আইস তোমার রুই মাছের ত্বকের ভিতরে আংশিকভাবে প্রথিত থাকে, গাঁথা থাকে প্রথিত অংশ। এই যে এই অংশটুকু কি থাকে? প্রথিত। রুই মাছের তোমার হলো যে ত্বকের মধ্যে প্রথিত থাকে। তো রুই মাছের যে অংশে এই আইসটা প্রথিত থাকে তার নাম হলো ডার্মাল পকেট। যাই হোক, এখন আমরা রুই মাছের আইসের বাহ্যিক গঠন পড়ব। তো রুই মাছের আইসের বাহ্যিক গঠনের মধ্যে রুই মাছের আইসের কেন্দ্রভাগ হলো পুরু, মোটা, আর কিনারের দিক হলো পাতলা। 1 নম্বর কথা, কেন্দ্রে একটা স্বচ্ছ গোলাকার অংশ থাকে, যে অংশের নাম লুকাস। এই লুকাসকে ঘিরে মনে করো যে অনেকগুলা বৃত্তাকার রেখা থাকে, যেগুলা অস্থি নির্মিত। এই রেখাগুলোর নাম হলো যে তোমার সার্কুলি। এই সার্কুলির মধ্যে কিছু কিছু রেখা এরকম মোটা হয়, এই মোটা রেখাগুলারে বলা হয় অ্যানোলি। এই অ্যানোলিগুলা থেকে তোমার মাছের বয়স নির্ণয় করা হয়। যেমন ধরো এটা অ্যানোলাস 1 অর্থাৎ 1 বছর, এরকম যখন আর একটা তৈরি হবে অ্যানোলাস 2 অর্থাৎ 2 বছর, যেরকম আর একটা তৈরি হবে অ্যানোলাস 3, এটা 3 বছর, মানে মাছের বয়স 3 বছর হয়েছে। তারপর এর মধ্যে 3টা ক্ষেত্র থাকে, সেটা হলো প্রস্তাদ ক্ষেত্র, পার্শ্বক্ষেত্র এবং অগ্রক্ষেত্র। 3টা অংশ থাকে। তাছাড়া এই প্রথিত অংশের মধ্যে কিছু লম্বালম্বী রেখা দেখা যায়, যে লম্বালম্বী রেখাগুলা, এই রেখাগুলারে বলা হয় রেডি। এই কতগুলো অংশ নিয়ে রুই মাছের আইস গঠিত। তাহলে আইসের মধ্যে যে গুরুত্বপূর্ণ নাম, সেই গুরুত্বপূর্ণ নামগুলো হলো ফোকাস, সার্কুলি, অ্যানোলি, রেডি। এই 4টা কথা বেশি মনে রাখা জরুরি আইসের গঠনের ক্ষেত্রে। এখন আসে রুই মাছের হৃৎপিণ্ডের গঠন।
হৃৎপিণ্ডের গঠন। তো রুই মাছের রক্ত সংবহনতন্ত্র দুটি অংশ নিয়ে গঠিত। একটা হইল রক্ত, আর একটা হইল তোমার হৃৎপিণ্ড, আর একটা হইল তোমার রক্তনালী। এই কতগুলো অংশ নিয়ে রুই মাছের হৃৎপিণ্ড গঠিত। তাহলে রক্তগুলো আবার দুইটা অংশ নিয়ে গঠিত, একটা হইল প্লাজমা, আর একটা হইল কণিকা। রক্ত কণিকার মধ্যে দুইটা অংশ থাকে, একটা অংশ হইল লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা অর্থাৎ আরবিসি, আর একটা হলো শ্বেত রক্তকণিকা অর্থাৎ ডব্লিউবিসি। এতে অনুচক্রিকা থাকে না। তাহলে রুই মাছের রক্ত সংবহনতন্ত্রের একটা অংশের নাম হলো রক্ত, এর মধ্যে রক্তরস এবং রক্তকণিকা থাকে। রক্তকণিকাগুলোর দুইটা অংশ, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, এখানে কোনো অনুচক্রিকা থাকে না। এরপরে আসে হলো যে তোমার রুই মাছের হৃৎপিণ্ড। রুই মাছের হৃৎপিণ্ড তোমার হলো যে দুই প্রকোষ্ঠ বিশিষ্ট হয়। পেরিকার্ডিয়াল গহ্বরে রুই মাছের হৃৎপিণ্ড অবস্থিত। তাহলে রুই মাছের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ? দুই প্রকোষ্ঠ। কোথায় থাকে? কার্ডিয়াল গহ্বরের মধ্যে থাকে। তো রুই মাছের হৃৎপিণ্ডে চারদিকে একটা আবরণ থাকে, এর আবরণের নাম হলো পেরিকার্ডিয়াম আবরণ। তো রুই মাছের এই দুইটা প্রকোষ্ঠ ছাড়াও আর একটা উপপ্রকোষ্ঠ থাকে যার নাম সাইনাস ভেনুসাস। তাহলে রুই মাছের হৃৎপিণ্ডের গঠনের মধ্যে আমরা প্রথমেই বলবো রুই মাছের হৃৎপিণ্ড পেরিকার্ডিয়াল গহ্বরে অবস্থিত এবং এটা দুই প্রকোষ্ঠ বিশিষ্ট এবং এটা একটা আবরণ দ্বারা আবৃত, যে আবরণের নাম পেরিকার্ডিয়াম আবরণ। আর তারপরে আমরা বলবো রুই মাছের যে দুইটা প্রকোষ্ঠ, এই দুইটা প্রকোষ্ঠ বাদ দিয়েও তোমার আরও একটা অংশ থাকে যার নাম হলো সাইনাস ভেনুসাস, এটাকে উপপ্রকোষ্ঠ বলে। তাহলে এখন আমরা সাইনাস ভেনুসাসের বর্ণনার মধ্যে যাব। তো সাইনাস ভেনুসাসটা রুই মাছের হৃৎপিণ্ডের, সাইনাস ভেনুসাস এটা রুই মাছের একটা উপপ্রকোষ্ঠ। এটা হৃৎপিণ্ডের পৃষ্ঠ দিকে অবস্থান করে। এর মধ্যে কোনো হৃৎপেশি নাই, যে কারণে একে আমরা হৃৎপিণ্ডের অংশ বলবো না। তোমার ডাক্টাস কুভেইরি নামক দুইটা শিরা মিলিত হয়ে এই সাইনাস ভেনুসাস গঠন করে, এর প্রাচীর হয় পাতলা। আর তাহলে এটা হলো সাইনাস ভেনুসাসের গঠন। এরপর আসো হৃৎপিণ্ডের, রুই মাছের হৃৎপিণ্ডের অলিন্দ। তো সাইনাস ভেনুসাস একটা নালী দ্বারা রুই মাছের অলিন্দর সাথে সংযুক্ত। এটা রুই মাছের তোমার হলো কি, এটা হলো এটা সাইনাস ভেনুসাস হলো এটা, আর এটা হচ্ছে রুই মাছের অলিন্দ, এই যেটা অ্যাট্রিয়াম অলিন্দ। তো এই সাইনাস ভেনুসাস একটা নালী দ্বারা রুই মাছের অ্যাট্রিয়াম মানে অলিন্দর সাথে সংযুক্ত থাকে। অলিন্দের প্রাচীরটা হৃৎপেশি দ্বারা তৈরি এবং এর প্রাচীরটা তুলনামূলক নিলয়ের তুলনায় একটু পাতলা হয়ে থাকে। তো এই অ্যাট্রিয়ামটা আর একটা সূক্ষ্ম নালী দ্বারা তোমার রুই মাছের নিলয় মানে ভেন্ট্রিকলের সাথে সংযুক্ত থাকে। নিলয় প্রাচীরটা পুরু এবং হৃৎপেশি দ্বারা তৈরি। এর উপরের অংশে একটা স্ফীত রক্তনালী থাকে। এই স্ফীত রক্তনালীর নাম হলো ভালভাস আর্টেরিওসাস। অর্থাৎ রুই মাছের যে মহাধমনী আছে সেই মহাধমনীর গোড়াটা স্ফীত হয়ে এরকম একটা অংশ তৈরি করে, যার নাম ভালভাস আর্টেরিওসাস। তো তাহলে তোমার কি গেল, রুই মাছের হৃৎপিণ্ডের যে অংশগুলো আছে সেই অংশগুলোর মধ্যে প্রথমে ছিল সাইনাস ভেনুসাস, তারপরে ছিল হলো অ্যাট্রিয়াম, তারপরে ছিল ভেন্ট্রিকল, তারপরে আসছে ভালভাস আর্টেরিয়াস। এছাড়া রুই মাছের হৃৎপিণ্ডে তিনটা কপাটিকা থাকে। সেই কপাটিকাগুলো থাকে, একটা থাকে এইখানে, আর একটা কপাটিকা থাকে এইখানে, আর একটা কপাটিকা থাকে এইখানে। তো এইখানে যে কপাটিকাটা থাকে এর নাম হলো সাইনোঅ্যাট্রিয়াল কপাটিকা, এখানে যেটা থাকে। আর এখানে যে কপাটিকা থাকে এটা হলো অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। আর এইখানে যে কপাটিকাটা থাকে সেই কপাটিকা ভালভাস ভেন্ট্রিকুলার কপাটিকা। অর্থাৎ সাইনাস ভেনুসাস আর অ্যাট্রিয়াম এই দুইটার সংযোগস্থলে যে কপাটিকা সেটা হলো সাইনাস থেকে সাইনো আর অ্যাট্রিয়াম থেকে অ্যাট্রিও, সাইনোঅ্যাট্রিয়াল কপাটিকা। আর এখানে থাকবে তোমার হলো যে অলিন্দ এবং নিলয়ের সংযোগস্থলে যে কপাটিকা সেটা হবে হলো অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। আর নিলয় এবং হলো যে ভালভাস আর্টেরিওসাস এই দুইটার সংযোগস্থলে যে কপাটিকা থাকবে তার নাম হবে ভালভাস ভেন্ট্রিকুলার কপাটিকা। তাহলে এই কয়েকটা অংশ নিয়ে রুই মাছের হৃৎপিণ্ডের গঠন সম্পন্ন হয়ে থাকে। এখন রুই মাছের রক্ত সংবহন প্রক্রিয়া আমরা পড়ব। তো রুই মাছের রক্ত সংবহন সবসময় একচক্রীয় হয়। কয় চক্রীয়? একচক্রীয়। দেখো, তো সেই ক্ষেত্রে এটা হলো রুই মাছের নিলয়, এটা হলো রুই মাছের নিলয়,
এটা হলো রুই মাছের অলিন্দ, এটা হয়েছে তোমার সাইনাস ভেনুসাস, আর এটা হলো বালবাস আর্টেরিওসাস। এখন দেখো এই যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রথমে এই সাইনাস ভেনুসাসের ভিতরে প্রবেশ করে। সাইনাস ভেনুসাসের ভিতরে যখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রবেশ করে তখন এর মধ্যে তোমার সংকোচন সৃষ্টি হয়। সংকোচনের ফলে যে চাপ তৈরি হয় সেই চাপের কারণে এখানকার অ্যাট্রিও মানে সাইনো অ্যাট্রিয়াল যে কপাটিকা ছিল সেই কপাটিকা দুটো যে খুলে যায়, খুলে গেলে এখান থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত তোমার কোথায় প্রবেশ করে? অলিন্দে প্রবেশ করে। অলিন্দে রক্ত প্রবেশ করলে তখন অলিন্দের সংকোচন ঘটে। সেই সংকোচনের ফলে তোমার এইখানে যে কপাটিকা ছিল অর্থাৎ অ্যাট্রিও ভেন্ট্রিকুলার যে কপাটিকা ছিল সেই কপাটিকা খুলে যায়, তখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত তোমার নিলয় প্রবেশ করে। নিলয় যখন কার্বন ডাইঅক্সাইড রক্ত দ্বারা পূর্ণ হয় তখন এইখানকার যে তোমার বালবাস ভেন্ট্রিকুলার যে কপাটিকা ছিল সেই কপাটিকা খুলে যায়, খুলে গেলে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বালবাস আর্টেরিওসাস হয়ে মহাধমনী হয়ে কোথায় চলে যায়? ফুলকা চলে যায়। ফুলকায় যাওয়ার পরে সেখানে তোমার পানিতে কার্বন ডাইঅক্সাইড চলে যায় এবং পানি হতে অক্সিজেন ফুলকায় চলে আসে। সেই অক্সিজেন পুনরায় আর হৃৎপিণ্ডে ফেরত না এসে সারা দেহে ছড়ায় পড়ে। যেহেতু হৃৎপিণ্ডের ভিতর দিয়ে এরকম কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তের একমুখী চলন ঘটে, এই জন্য এরা একচক্রীয় রক্ত সংবহন নামে পরিচিত। আর যেহেতু এর ভিতর দিয়ে কোনো অক্সিজেন যুক্ত রক্ত প্রবেশ করে না, শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রবেশ করে, এই জন্য এদেরকে তোমার ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড বল নামে আখ্যায়িত করা হয়ে থাকে। এরপর আসে রুই মাছের ফুলকা। রুই মাছের ফুলকা প্রকোষ্ঠে 4 জোড়া ফুলকা থাকে যা কানকো দ্বারা আবৃত থাকে। এই যে ফুলকা প্রকোষ্ঠের ভিতরে এই যে লাল লাল ফুলকা কানকো দ্বারা এটা আবৃত থাকে। কয় জোড়া থাকে? 4 জোড়া ফুলকা থাকে। এর মধ্যে 5 জোড়া ফুলকা ছিদ্র থাকে গলবিল এলাকায়। এখন এই ফুলকার গঠন আমরা পড়ব। ফুলকার গঠনের মধ্যে শুধুমাত্র তোমরা এই ছবিটা দিবা, আর অন্যান্য ছবিগুলো দিবা না। তো এর মধ্যে 2টা অংশ থাকে, এটা হলো ফুলকা আর্টস আর এটা হলো ফুলকা সূত্র। তাহলে ফুলকা সূত্র এবং ফুলকা আর্টস এই 2টা মিলা হলো রুই মাছের ফুলকা গঠিত। তাহলে এখানে উপাদান কয়টা? 2টা। একটা হলো ফুলকা আর্টস, একটা হলো ফুলকা আর্টস, আর একটা হলো ফুলকা সূত্র। ফুলকা সূত্রকে ফুলকা ফিলামেন্টও বলে। এই 2টা মিলা তোমার হলো কি রুই মাছের ফুলকা গঠিত। তো এই ফুলকা আর্টসের নিচের দিকের একটা অংশ চ্যাপ্টা হয়ে বর্ধিত হয়, এর নাম ফুলকা রেগার। ফুলকা আর্টসের মাঝখানে মানে এটা একটা অস্থিপাত, এর মাঝখানে একটা তোমার হলো যে চাকতির মতো অংশ থাকে, যারা আমরা মূলত ফুলকা আর্টস বলে থাকি। এই ফুলকা আর্টসের উপরের দিকে বা পৃষ্ঠের দিকে এরকম 2টা ফুলকা সূত্র থাকে। তো একটা সূত্রকে তোমার হলো হেমিব্রাঙ্ক এবং 2টা সূত্রকে একত্রে বলা হয় হলোব্রাঙ্ক। যদি একটা সূত্রক থাকে তাহলে হেমিব্রাঙ্ক অর্ধ ফুলকা, আর 2টা সূত্রকে একত্রে থাকলে তখন হলোব্রাঙ্ক পূর্ণ ফুলকা থাকে। আর এই ফুলকার ভিতরে কিছু ফুলকা ল্যামিলি থাকে, আর 2টা ফুলকার মাঝখানে আন্তঃফুলকা ব্যবধায়ক থাকে, আর এর নিচের দিকে একটা প্লেট থাকে, সেই প্লেটের ভিতরে বিভিন্ন রক্তবাহিকা থাকে, অন্তর্বাহী এবং বহির্বাহী রক্ত ধমনীগুলো থাকে। তাহলে এটা হলো ফুলকার গঠন। এখন আমরা চলে যাব হলো তোমার শ্বসন প্রক্রিয়ার মধ্যে। শ্বসন প্রক্রিয়া। তো দেখো এখানে 3টা জিনিস এখানে কাজ করবে। একটা হাইপোব্রাঙ্কিয়াল পেশি, হাইপোব্রাঙ্কিয়াল পেশি, হাইওয়েড আর্টস, আর হলো ফুলকা আর্টস। এই 3টা পেশির সমন্বয়ে এই তোমার শ্বসন প্রক্রিয়া, রুই মাছের শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। হাইপোব্রাঙ্কিয়াল পেশি, হাইওয়েড আর্টস, ফুলকা আর্টস, এই 3টার তোমার ক্রিয়ার ফলে তোমার গলবিলের আয়তন বাড়ে। এই যে এটা হলো গলবিল, এই গলবিলের আয়তন বাড়ে। গলবিলের আয়তন বাড়ার কারণে এই যে মুখ ছিদ্রের এখানে যে কপাটিকা ছিল সেই কপাটিকা খুলে যায়। তখন ব্যাপন প্রক্রিয়ায় বাহির থেকে অক্সিজেন সমৃদ্ধ পানি
অক্সিজেন সমৃদ্ধ প্রাণী তোমার হলো যে মুখ গহ্বরে প্রবেশ করে। এর সময় এই যে কানকোটা ব্রাঙ্কিওস্টোকাল পর্দা দ্বারা আঁটোসাঁটো হয়ে অবস্থান করে, যে কারণে কোনো পানি বাইরে বের হয়ে যেতে পারে না। তো পানি এখানে থাকার পরে এই পানিটা কি করে, এই অক্সিজেন সমৃদ্ধ পানিটা এই যে ফুলকাগুলারে সম্পৃক্ত করে, তখন এই ফুলকা থেকে তোমার এই ফুলকার ভিতরে অক্সিজেন প্রবেশ করে এবং ফুলকা থেকে কার্বন ডাইঅক্সাইড বাইরে বের হয়ে আসে। অর্থাৎ এখান থেকে কার্বন ডাইঅক্সাইড বাইরে বের হয়ে আসবে আর পানি থেকে অক্সিজেন ফুলকার ভিতরে প্রবেশ করবে। তো এই কার্য সম্পন্ন হওয়ার পর এই তিনজনের বিপরীত কাজ হবে। বিপরীত কাজ মানে আগে ছিল তোমার হলো যে এই প্রসারণ, এখন হবে সংকোচন। সংকোচনের ফলে তোমার হলো এই গলবিলের আয়তন কমে যাবে। আগে গলবিলের আয়তন বাড়ছিল, এখন গলবিলের আয়তন কমে যাবে। গলবিলের আয়তন যখন কমে যাবে তখন মনে করো এই মুখ ছিদ্রর কপাটিকা বন্ধ হয়ে যাবে এবং এই যে ব্রাঙ্কিওস্টোকাল পর্দা উঠে যাবে, অর্থাৎ কানকো উপরের দিকে উঠে যাবে। তখন পানি এই কানকো দিয়ে বাইরে বের হয়ে যাবে। এটা হলো যে তোমার রুই মাছের শ্বসন প্রক্রিয়া। এখন আসা হলো যে পটকা বা বায়োথলি। তো রুই মাছের পটকা তোমার হলো যে মেরুদণ্ডের নিচে পৌষ্টিক নালীর উপরে এই পটকা অবস্থান করে। দেখতে সাদা চকচকে পাতলা প্রাচীর বিশিষ্ট বায়ুপূর্ণ থলি, যার নাম হলো বায়োথলি বা পটকা। তো রুই মাছের পটকাটা আসলে গলবিলের অভিক্ষেপ থেকেই রুই মাছের এই পটকাটা সৃষ্টি হয়েছে। এর ভিতরে 3 প্রকারের গ্যাস থাকে। সেই 3 প্রকারের গ্যাসের মধ্যে একটা আছে নাইট্রোজেন গ্যাস, আর একটা আছে অক্সিজেন গ্যাস, আর একটা আছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। রুই মাছের পটকাটা 2টা অসম্পূর্ণ খণ্ড, সামনেরটা এই যে ছোট খণ্ড আর পিছনেরটা হলো কি বড় খণ্ড। এবং এদের প্রাচীর 2 স্তর বিশিষ্ট, এই যে এক্সটার্না এবং ইন্টারনা নামক 2টা স্তর দ্বারা এদের প্রাচীর গঠিত। 2টা স্তর দ্বারা এদের প্রাচীর গঠিত। তো এদের ভিতরে রেটিয়া মিরাবিলি নামক কিছু লাল বর্ণের গ্যাস গ্রন্থি থাকে। আর এই যে লাল বর্ণের কিছু গ্যাস গ্রন্থি থাকে এবং এই 2টা সংযোগ স্থল হতে তোমার একটা নালী বের হয়ে অন্য নালীর সাথে সংযুক্ত থাকে। তো এটা হলো যে তোমার পটকার গঠন। এখন পটকার হলো কাজ, তোমরা বই থেকে সুন্দর করে শিখে নিও, কাজ কোনো বোঝানোর কোনো কিছু নেই। আর দ্বিতীয় বিষয়টা হলো যে রুই মাছের প্রাকৃতিক সংরক্ষণ। এটা অনেকবার পরীক্ষার মধ্যে আসছে। রুই মাছ যদি আমরা শুধু খেতেই থাকি, একে সংরক্ষণ না করি, তাহলে রুই মাছ একসময় বিলুপ্ত হয়ে যাবে, হারিয়ে যাবে। এই জন্য প্রাকৃতিকভাবে কীভাবে রুই মাছকে পুকুরে না আর কি নদীর পানিতে বা রুই মাছ যেখানে স্বাভাবিকভাবে বসবাস করে এই সকল অঞ্চলে কী কী পদ্ধতি অবলম্বন করলে তাদেরকে সংরক্ষণ করা যায়, এটা হলো রুই মাছের প্রাকৃতিক সংরক্ষণ, যেটা আমরা বই থেকে একটু শিখে নেব কষ্ট করে। তো এটা হলো যে আমাদের মানে সাধারণ কিছু ধারণা, বা যতটুকু লিখলে তোমার হলো যে পরীক্ষার মধ্যে পূর্ণ নম্বর পাওয়া যাবে, যতটুকু পড়লে তোমার পরীক্ষার জন্য যথেষ্ট হবে, এইচএসসি পরীক্ষার জন্য অতটুকু পর্যন্ত তোমাদেরকে বলা হয়েছে। এটুকু নোট করে তোমরা যদি পড়ো তাহলে 100% কমপ্লিট হয়ে যাবে। আর হলো যে এখন আমরা এই প্রত্যেকটা থেকে মনে করো নমুনা কিছু সৃজনশীল পড়াবো, শুধু ধরন বোঝানোর জন্য। তোমরা আরও বাসায় প্র্যাকটিস করবে, টেস্ট পেপার দেখে ইনশাল্লাহ 100% তোমাদেরকে কমপ্লিট করবে এই পড়াগুলো। তো যাই হোক, একটা সাজেশন করি শেষ মুহূর্তে, সবসময় বিস্তারিত পড়া বলবা। এই যে এখন দেখো, এটা আমরা এখন পড়বো হলো যে এই যে হাইডা নিয়ে 2টা তোমার সৃজনশীল। দেখো, রবিন সার্কাসে গিয়ে দেখলো একজন মানুষ ও তার পোষা প্রাণী উল্টে পাল্টে চলে খেলা দেখাচ্ছে। এভাবে তারা উপার্জন করে পারস্পরিক সহযোগিতায় জীবন ধারণ করে। এখন 2টা কথা, পারস্পরিক সহযোগিতা আর উল্টে পাল্টে চলে খেলা দেখাচ্ছে, এই 2টা কথা এখানে গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো, উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে মিল সম্পন্ন একটি প্রাণীর, তাহলে এই উল্টে পাল্টে চলে যে এটা কোথায় চলে? ওই যে হাইডা যে ডিগবাজিভাবে চলে, সেই উল্টে পাল্টার সাথে এই ডিগবাজির সাথে মিল দেখানো হয়েছে। তো অনুরূপ চলন বর্ণনা করো, তাহলে ডিগবাজি চলনটা বর্ণনা করতে হবে। তো উদ্দীপকের সহযোগী তা একটি দ্বিস্তরী প্রাণীর জীবনের সাথে সাদৃশ্যপূর্ণ। তাহলে পারস্পরিক সহযোগিতা কোথায় হয়? মিথজীবিতায়। তাহলে এখানে এই মিথজীবী প্রক্রিয়াটা বর্ণনা করতে হবে, তাহলে এটা সম্পন্ন হয়ে গেল।
তারপর দেখো প্রাণী জগতে এমন একটি প্রাণী রয়েছে যার দেহে আক্রমণাত্মক কোষ বিদ্যমান। আক্রমণাত্মক কোষের নাম হলো কি? নিউরোসাইট কোষ, আমরা পড়ছিলাম। আবার এই প্রাণীটি পদার্থকে মুক্ত করে দ্রুত গতিতে এবং মুক্ত না করে লম্বা দূরত্ব অতিক্রম করতে পারে। তাহলে দ্রুত গতিতে হলো ডিগবাজি এবং লম্বা দূরত্বের জন্য হলো কি? লুপিং। তো সেই কথা উল্লেখ করছে। উদ্দীপকে উল্লেখিত আক্রমণাত্মক কোষটির গঠন অর্থাৎ নিউরোসাইট কোষের গঠন দিতে হবে। উদ্দীপকের আলোকে চলন সংক্রান্ত ঘটনাসমূহ বিশ্লেষণ করো, অর্থাৎ তোমার হলো ডিগবাজি এবং লুপিং, এই দুইটা চলন এখানে বর্ণনা করতে বলছে। এখন আসলে ঘাস ফড়িং সম্পর্কে কিছু দুইটা সৃজনশীল প্র্যাকটিস করি। জীববিজ্ঞানের শিক্ষক ক্লাসে পাঠ্যসূচিভুক্ত একটি পতঙ্গের শারীরবৃত্তীয় কার্যাবলী পড়াতে গিয়ে বললেন যে এদের রেচনাঙ্গটি অনেকগুলো সূক্ষ্ম নালিকা দ্বারা গঠিত। সেই সূক্ষ্ম নালিকার নাম কি? মালপিজিয়ান নালিকা। দর্শনাঙ্গটি আলোর ভিন্নতার উপর ভিন্ন ভিন্ন প্রতিবিম্ব তৈরি করে, দর্শন কৌশল। তাহলে প্রশ্ন হলো উদ্দীপকে উল্লিখিত শিক্ষকের প্রথম উক্তিটির গঠন বিশ্লেষ করা, অর্থাৎ হলো মালপিজিয়ান নালিকার গঠন। আর উদ্দীপকের অনুযায়ী শিক্ষকের দ্বিতীয় উক্তিটির যথার্থতা আলোচনা করো, অর্থাৎ ওই যে দর্শন কৌশল সেটা তোমার বর্ণনা করতে হবে। সুপার পজিশন, অ্যাপোজিশন। তারপরে ঘাস ফড়িংয়ের দর্শন ইন্দ্রিয় হলো পুঞ্জাক্ষী। এই অঙ্গের মাধ্যমে উক্ত প্রাণীটি উজ্জ্বল মৃদু আলোতে বস্তুর ভিন্ন ভিন্ন প্রতিবিম্ব গঠন করে। আবার জন্ম বৃত্তান্তের ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে উহা বারবার ক্লোশ মোশনের মাধ্যমে পূর্ণাঙ্গ পতঙ্গে পরিণত হয়। তাহলে এই যে এখানে উজ্জ্বল আর মৃদু আলো, যেটা আমরা কিছুক্ষণ আগেই দর্শন কৌশল সম্পর্কে ধারণা দিচ্ছি, আর এখন যেটা হবে যে ক্লোশ মোশন, সেটা হলো ঘাস ফড়িংয়ের রূপান্তর। তো উদ্দীপকের বর্ণিত ইন্দ্রিয়ের ক্ষুদ্রতম এককের চিহ্নিত চিত্র, ক্ষুদ্রতম একক হলো উমাটিডিয়ামের গঠন। আর উদ্দীপকে উল্লিখিত শেষ বাক্যটি অর্থাৎ ঘাস ফড়িংয়ের রূপান্তর বর্ণনা করতে হবে। জীববিজ্ঞান এখন আসা হলো যে রুই মাছ থেকে কয়েকটা সৃজনশীল নেই। তো জীববিজ্ঞানের শিক্ষক ক্লাসে বললেন তোমাদের পাঠ্য বইয়ে এমন একটি প্রাণী নিয়ে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে যার পানিতে বাস করে এবং চিরুনির মতো বিশেষ অঙ্গ দ্বারা শ্বসন কার্য চালায়। চিরুনির মতো বিশেষ অঙ্গের নাম হলো ফুলকা। তো এখন উদ্দীপকের মাছের শ্বাস নেওয়ার যে অঙ্গের কথা বলা হয়েছে তার বর্ণনা দাও, অর্থাৎ ফুলকার বর্ণনা। উদ্দীপকে উল্লেখিত মাছটির জীবনচক্র বিশ্লেষণ করো, অর্থাৎ জীবনচক্র দিবা। এরপর 2021 সালে মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ সরকার একটি নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করেছেন। তো প্রশ্ন হলো উদ্দীপকের নদীতে প্রাপ্ত মাছসমূহ সংরক্ষণ করতে হলে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত, অর্থাৎ রুই মাছের প্রাকৃতিক সংরক্ষণ। উদ্দীপকে উল্লিখিত ঘোষণার সাথে সাথে সেখানে কিছু বিধিনিষেধ প্রযোজ্য হবে, বিশ্লেষণ করো। ওই প্রাকৃতিক সংরক্ষণ অংশ থেকে এগুলো আলোচনা করতে হবে। তো আশা রাখি তোমরা বুঝতে পারছো। তো লেকচারগুলো মনোযোগ দিয়ে শুনলে ভালো মতো বোঝা যায়। ঠিক আছে, ধন্যবাদ। খুব ভালো দোয়া রইল তোমাদের জন্য, যেহেতু এইচএসসি যেন তোমরা সবচেয়ে ভালো করতে পারো এবং সবাই গোল্ডেন প্লাস পাও। ধন্যবাদ সবাইকে।